সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1085তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মাহাতাবের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক নোংরা বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল স্কুল শিক্ষিকাকে বিয়ে না করায় কেটে ফেলে ছাত্রের গোপনাঙ্গ। এই গল্পটা এক নিম্নবিত্ত পরিবারের ছোট্ট এক কিশোরের কলিজা কাঁপানো চরম কষ্টকর বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, এই গল্পটাই এতটাই কষ্টকর, এই গল্পটা পড়ার পরে আমি আমার নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমাদের এই সমাজে, আমাদের এই পৃথিবীতে যাদের মাথার উপর আসমান নাই আর পায়ের নিচে মাটি নেই, বিশেষ করে যাদের গার্ডিয়ান নাই, এদের জীবনটা যে কতটা ভয়ানক হয় আপনি বিশ্বাস করবেন না। আপনার পেটে যদি খাবার থাকে তো সবাই আপনাকে ডাকবে, ভাই খেতে আসো খেতে আসো খেতে আসো। কিন্তু পেটে যদি খাবার না থাকে আপনি দেখবেন কারো ঘরের দরজায় গেলে ও দরজা লাগাই দিবে। এটাই জগতের নিয়ম। যার আছে তার আরও মানুষ দেয়, আর যার নাই তাকে মানুষ দূর দূর করে তাড়ায়। হৃদয় বিদারক এ করুন মাহাতাবের জীবনের বাস্তব গল্পটা আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শুনবেন এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই মাহাতাবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাহাতাব হোসেন, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, রয়েছে আমার নানা নানি সহ আমার 3 জন মামা, রয়েছে আমার মামি সহ মামাতো ভাই বোন। চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্নবিত্ত পরিবার। আমার নানা পেশায় হচ্ছে একজন হকার। আমার নানা বিভিন্ন জিনিস গ্রামে গঞ্জে হকারি করে বিক্রি করত। এই বুড়ো বয়স পর্যন্ত আমি দেখে আসছি যে আমার নানা হকারে কাজ করে। আমি যখন বুঝতে শিখি, জানতে শিখি, তখন আমি আমার দাদির মুখে, আমার নানির মুখে জানতে পারি আমার মা নাকি খুব ছোটোবেলায় আমাকে কোলে করে আমার বাবার বাড়ি থেকে চলে আসে। আমার বাবাকে ডিভোর্স দিয়ে চলে আসে এবং আসার পরে আমার মায়ের অন্যত্রে বিয়ে হয়। যেখানে আমার মায়ের বিয়ে হয় সেখানে আমার মা আমাকে গোপন করে। মানে আমার মায়ের যে একটা সন্তান আছে মাহাতাব, আমার মা সেটা গোপন করে ওই লোকের কাছে বিয়ে বসে এবং এরপরে আমার মা কোনোদিনও আর আমাকে দেখার জন্য আসে না। আমি আমার নানু বাড়িতে দুঃখে কষ্টে যন্ত্রণায় আমার দিনগুলো কাটাতে থাকি। এতটাই কষ্টে থাকি, আসলে বলতে খুব খারাপ লাগে, তারপরেও বলি। আমাকে আমার 3 মামা কোনোভাবেই খাবার দিত না। আমার নানা নানিকে যে পরিমাণের খাবার দেওয়া হতো, আমার নানুর খাবারের থেকে 1 মুঠ এবং নানার খাবারের থেকে 1 মুঠ খাবার খেয়ে আমি কোনোভাবে বেঁচে থাকতাম। কোনোভাবেই তারা আমাকে এক বিন্দু পরিমাণের মূল্যায়ন করতো না। এরকমও হতো যে মাঝে মাঝে আমার মামাদের ঘরে যদি মাংসের গ্রান আসতো, মানে খাবারের গ্রান আসতো, ভালো তরকারির গ্রান আসতো, তখন আমি যদি বলতাম যে মামানি আপনারা তো আজকে এই তরকারি রান্না করছেন, আমার একটু দিয়েন, এটা বললে আমার সাথে খুব দুর্ব্যবহার করতো। আমার যেটুকুন মনে পড়ে একটা পর্যায়ে হলো কি, আমার নানা নানিকে আলাদা খাবার দিত না। মানে যেদিন আমার যেই মামার করে খাবারের দিন পড়বে ওই দিন তাদেরকে ডেকে নিত যে আপনাদেরকে আলাদা খাবার দিব না। কিন্তু আমার নানা নানি তো জানে যে আলাদা খাবার যদি না নেয় তাহলে আমি মাহাতাব তো না খেয়ে থাকবো। এক পর্যায়ে হতো কি জানেন, মানে এত পরিমাণের কম খাবার দিত। আমার নানা নানিরে বলতো যদি আমাদের সাথে খান তাহলে আপনি যা খাইতে পারেন, সমস্যা নাই, আপনারা যতটুকু খাবেন কোনো সমস্যা নাই, আমি দিব। কিন্তু যদি আলাদা খান আমি আপনাদেরকে মাইপা খাবার দিব, এর বেশি খাবার দিব না। তো এরপর আমার নানা নানি বলতে যে না আমরা আলাদাই খাবো। ওই আলাদায় আমার নানা নানিকে মেপে খাবার দেওয়া হতো। সেই দিনগুলোর কথা মনে হলে এখনও চোখের পানি রাখতে পারি না। এখনও মনে হয় অজরে চিৎকার করে কাঁদি। দেখা যেত 1 মুঠ খাবার আমার নানা খাইলে আমি খাইতে পারতাম না, আমার নানু খাইলে আমি খাইতে পারতাম না। 3 জনে ভাগ করে 3 মুঠ খাবার খাইতাম। এত পরিমাণে দুঃখে কষ্টে আমার দিনগুলো কাটে। কিন্তু এত কষ্টের মাঝেও আমার নানু আমাকে পড়াশোনা করাইতো। আমার নানু মোটামুটি একটু শিক্ষিত মানুষ ছিল। আমার নানু অনেক আগের দিনের মানুষ, কিন্তু পড়াশোনার মূল্য আমার নানি অনেক বুঝতো। আমার নানি সেই হিসাবে আমাকে পড়াশোনা করাইতো। শুধু যে নানি পড়াশোনা করতো তাও না, আমার নানা বাড়ির যে ধন্যাত্মবিত্ত পরিবারগুলো ছিল তাদের কাছে নানি আমার জন্য টাকা পয়সা চাইতো যে আমার নাতিটা পড়াশোনা করে কিছু টাকা দেন। তো মানুষ ফিতরা বা বিভিন্ন রমজান মাস আসলে, কোরবানি আসলে কিছু টাকা আমার নানুকে দিত আমার জন্য। এরপরেও এই বিষয়ে আমার মামারা আমার নানুর সাথে খুব দুর্ব্যবহার করতো, খুব খারাপ ব্যবহার করতো। কেন নানু আমার হয়ে মানুষের কাছে ভিক্ষা করে?
মানে আমি যখনই আমার বড় মামাকে দেখতাম, বড় মামাকে এত ভয় পাইতাম যে বড় মামাকে দেখলে আমি লুকিয়ে যেতাম। আমি কখনো কোনো দিন আমার বড় মামার সামনে পড়তাম না। আর আমার নানু আমাকে বলতো যে খবরদার কখনো তোর বড় মামার সামনে পড়বি না, তোর বড় মামার সামনে পড়লে তোর বড় মামা তোকে মেরে ফেলবে। এত পরিমাণের কষ্ট করে আমার নানু আমাকে পড়াশোনা করাইতো। খেয়ে না খেয়ে আমি ক্লাস 5 পর্যন্ত পরীক্ষা দিই, মানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করতে পারি। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি খুবই ভালো একজন ছাত্র ছিলাম, এত মেধাবী ছিলাম যে পড়াশোনা করার কাগজ কলম বইপত্র কোনো কিছু আমার ছিল না। কিন্তু আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আমি ক্লাস 5-এ বৃত্তি পাই, এবং ক্লাস 5-এ বৃত্তি পাওয়ার পরে দেন আমি তখন ক্লাস 6-এ ভর্তি, আমার পড়াশোনার খরচ ওই বৃত্তির টাকাই হয়ে যেত। বৃত্তি থেকে আমি যে টাকা পাইতাম ওইটা দিয়ে আমি তখন পড়াশোনা করতাম। তা আমি তখন স্কুলে পড়াশোনা করি, এবং আমি যখন ক্লাস 7-এ পড়ি, ক্লাস 6-এ যখন ভর্তি হই, 6-এর মাঝামাঝি সময়ে আমার মামারা ডিরেক্টলি বলে দিছে আমাকে এই বাড়িতে রাখতে দেবে না, আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। তো আমার নানু বলল যে ও ক্লাস 5-এ বৃত্তি পাইছে, এতটা মেধাবী, তা ওরে আমি বের করে দিলে ও এখন যাবে কোথায়, কোথায় যাবে? ওর তো মা বাবা কেউই তো নাই, ও কার কাছে যাবে? তা আমার মামা বলতেছে কোথায় যাবে না যাবে আমি জানি না, ও এখানে থাকতে পারবে না, আর যদি ওখানে থাকতে হয় তাহলে আমার সাথে কাজ করতে হবে, আমার সাথে কাজ করতে হবে। মানে মামা বুঝে গেছে যে গোপনে গোপনে নানু আমাকে খাবার খাওয়ায় ওদের ঘর থেকে। এই জন্য আমার মামারা সিদ্ধান্ত নিল যে যদি আমাকে এই বাড়িতে থাকতেই হয় তা আমাকে আমার মামাদের সাথে কাজ করতে যেতে হবে, আমি পড়াশোনা করতে পারবো না। আমার নানু বললো ও বৃত্তি পাইছে, ও তো বৃত্তির টাকায় পড়াশোনা করবে। আমার মামা তখন একদিন করলো কি, সন্ধ্যার সময় রেগে মেগে আমাকে ঘর থেকে বের করে দিল। আমার যত জামা কাপড় বইপত্র যা কিছু আছে সব কিছু ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে দিল, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল। রাতটা তখন শীতের রাত ছিল, শীতের ওই কনকনে রাতে আমি তখন নানুর ঘরের পিছনে একটা জাম গাছ ছিল, জাম গাছ নিচে বসে থরথর করে কাঁপতেছিলাম। ক্লাস 6-এ পড়ি, বুঝেন তো, ছোট্ট একটা মানুষ। আর আমার জীবনে এই যে ভয়াবহ ঘটনাগুলো ঘটতেছে, আমার মা আমার কোনো খোঁজ খবর নেয় না। আমার মায়ের ঘরে আরও ছেলে মেয়ে হয়, তাদেরকে নিয়ে আমার মা খুব সুখে আছে। মা খুব ভয় পাইতো যে যদি আমাকে দেখতে আসে, আমার নানু বাড়িতে আসে, কোনোভাবে যদি আমার ওই বাবা জেনে যায় যে আমার মায়ের একটা সন্তান আছে এত বড়, এটা জানলে যদি ওনার সংসার জীবনে আগুন লাগে বা ঝামেলা হয়, এই জন্য আমার মা কখনোই আমাকে দেখার জন্য নানু বাড়িতে আসতো না। ইভেন তার বাবা মাকে দেখতেও আমার মা আসতো না, এমন একটা মানুষ ছিল। তো যাই হোক, আমি ওই কনকনে শীতের ভিতরে জাম গাছের নিচে বসে থাকি নানুর ঘরের পিছনে। তো বসে থাকলে পরে যখন সবাই ঘুমিয়ে যায়, আমার নানু তখন 2টা কাঁথা নিয়ে আসে, এবং 2টা কাঁথা নিয়ে আসার পর আমি বলি তুমি আসছো কেন? মামা যদি তোমারে দেখে তাহলে তো তোমার এখন মেরে ফেলবে, তোমার তো মারবে, তুমি চলে যাও, এখানে কেন আসছো? আমার নানু আমারে বলতেছে তুই এরকম জাম গাছের নিচে শীতকালে একা একা বসে থাকবি, আমি ঘরে ঘুমাই কেমন করে? এরপরে নানু আমার গায়ে তার ওই যে কাঁথাগুলো নিয়ে আসে ওই কাঁথাগুলো আমাকে মোড়াইয়া দেয়, আমার শরীরে কাঁথাগুলো মোড়ায় ধরে, এবং মরিয়ে ধরার পরে নানু আর আমি সারাটা রাত ওই জাম গাছের নিচে বসে থাকি। এদিনকার কষ্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। সারাটা রাত মনে হয় একটু বাতাস আসলেই এই ফাঁকি দিয়ে বাতাস ঢুকে, ওই ফাঁকি দিয়ে বাতাস ঢুকে, ভীষণ কষ্টে রাতটা পার করি। তারপরও আমার নানি ভয়ে আমাকে আমার নানার ঘরে নিচ্ছিল না। তো এরকম করতে করতে, মানে আমার মামার ঘরে নিচ্ছিল না, এরকম করতে করতে একটা পর্যায়ে সকাল হয়ে গেল। তো সকাল হইলেও পরে আমি আর নানি তখন আমাদের এখানে একটা দিঘি ছিল, তো দিঘির পাড়ে হাঁটতেছিলাম। এমন সময় দেখা গেল কি, মানে ওই দিঘির পাড়ে হাঁটতেছি, দিঘির পাড়ে ঘোরাফেরা করতেছি, আমার নানুর কথা হচ্ছে কী করবে বুঝতে পারতেছে না। এমন সময় প্রায় 9টার মতো বেজে গেছে। আমার হাতে কিন্তু বইপত্রগুলো সব আছে, আমার ড্রেস আপ বইপত্র। এমন সময় দেখলাম যে দপ্তরি, আমাদের স্কুলের যিনি দপ্তরি, স্কুল খুলবে, উনি সাইকেল দিয়ে যাইতেছে। আমার নানি ওই দপ্তরিটা দেখে ডাক দিল। ডাক দেওয়ার পরে নানি আমার বলো ওর কাছে কিছু বলার দরকার নাই, আপাতত তুই এখন স্কুলে যা, কালকে বুঝবো। পরে আমার নানি আমাকে স্কুল ড্রেসগুলো পরাইলো ওই আপনার দিঘির পাড়ে, এরপর আমাকে বইপত্র দিয়া বললো তুই স্কুলে যা। তো এই কথা বলে আমাকে তখন ওই দপ্তরের সাইকেলের পিছনে উঠাইলো। উঠানোর পর আমি তখন স্কুলের দিকে যাচ্ছি, এবং স্কুলের দিকে যেতে যেতে আমি কান্না করতেছি, আমি খুবড়িয়ে কাঁদতেছি। তো দপ্তরে বুঝতে পারছি আমি কান্না করতেছি। তা উনি গিয়ে তখন স্কুল খুললো। তখনও তো স্কুলে আসলে ছেলেমেয়েরা আসে নাই, মাত্র দপ্তরে আসছে, সেই স্কুল খুলছে। তো কিছুক্ষণ পরে দপ্তরে আমাকে ডাইকে নিল অফিস কক্ষে, ওনার যে অফিস আছে ওখানে। ডাইকে নিয়ে আমারে বললো মাহতাব কী হয়েছে, তুমি যখন আমার সাইকেলের পিছনে উঠলা তখনও দেখলাম তোমার নানুর চোখ দুলে ফুলে আছে, মনে হয় সারা রাত ঘুমায় নাই, কান্না করছে, এবং তোমাকেও দেখে মনে হয় তুমি সারাটা রাত ঘুমাও নাই, তোমারও কান্না, কী হয়েছে আমাকে একটু বলবা? আমি তখন বলি কাকা কিছু হয় নাই। পরে আমার বলে আরে বলো তবে এটা কী হয়েছে শুনি। পরে আমি বলি যে এই ঘটনা। উনি যখন আমাকে জোর দিয়ে জিজ্ঞেস করে, তারপর আমি একরকম বাধ্য হয়ে ওনার কাছে বলি যে এই ঘটনা ঘটছে। উনি তখন আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে। কথা বলার পরে আমি তখন আবার ক্লাস আসলাম, ক্লাস করলাম। বিকেল 4টার দিকে আমাদের স্কুল ছুটি হইলো। আমি 4টা পর্যন্ত কিন্তু কিছু খাই না। ও হ্যাঁ, একটা বিষয়,
লাঞ্চের সময় কিন্তু উনি আমাকে 2টা বন আর 2টা কলা দিয়ে যায় আমাদের স্কুলের ওই দপ্তরে, কিন্তু আমি এটা নিতে চাই না, মানে আমি বললাম লাগবে না, উনি তারপর আমাকে জোর করে দেয়। তো আমি 2টা কলা 2টা বন খাই লাঞ্চের সময় এবং পরোটি আর কি। তো লাঞ্চ শেষ হয়ে গেল, ক্লাস শুরু হলো, অ্যান্ড বিকাল 4টার দিকে ক্লাস শেষ হয়েছে। আমি তখন বেরোইছি, বেরোয়ার পরে দপ্তরে আমারে বলে যে মাহতাব তুমি দাঁড়াও, আমি স্কুল বন্ধ করে তোমার নিয়ে যাবো। তো এটা যখন আমারে বলে আমি তখন দাঁড়াই আছি, উনি তখন স্কুল বন্ধ করলো, গেট টেট সব বন্ধ করলো, দরজা জানালা বন্ধ করে আমাকে বললো সাইকেলের পিছনে উঠো। আমি বললাম কাকা কোথায় যাব? উনি আমার বলে তুমি কোথায় যাবা বলো। উনি যখন আমাকে বললো যে তুমি কোথায় যাবা বলো, আমি তখন নিচের দিকে তাকায় আসছি, আমার কোনো কথা বেরোচ্ছে না যে আমি আসলে কী বলবো। আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমার তো যাওয়ার মতো কোনো রাস্তাই নেই, আমার কাছে বলবোটা কি? আমি তখন বললাম কাকা আপনি তো জানেনই, এবং জানার পর আমাকে কেন বলতেছেন আমি কোথায় যাব? পরে উনি আমার বলে আমি তো জেনেই তোমাকে দাঁড়া করাইছি, যার কেউ নাই তার আল্লাহ আছে, যার জায়গার মতো কোনো যাওয়ার মতো কোনো জায়গা নাই তার জন্য আল্লাহর ঘর মসজিদ আছে, তুমি আমার সাইকেলের পিছনে উঠো। পরে আমি সাইকেলের পিছনে উঠলাম। ভাই ওই মুহূর্ত পর্যন্ত আমার দাদি ওই দিঘির পাড়ে, আমার নানি ওই দিঘির পাড়ে দাঁড়াই আছে, দিঘির পার বরাবর আসছে, নানি এসে আমার ধমকাইতে আছে তুই আসলি না কেন, তুই কেন আসলি না দুপুরে খাওয়ার জন্য? আমি তো দুপুরে খাবার নিয়ে এখানে আসছিলাম। দেখলাম নানিও খাবার নিয়ে মানে আপনার পলিথিনে করে খাবার নিয়ে আমার জন্য আসছে। আইসা দপ্তরে বলতেছে আপনি যান আমি ওরে কয়টা ভাত খাওয়াই। তো আমার নানু তখন আমার লোকমা ধরে খাওয়াইতে আসে, আমি ভাত খাইতে আসি দিঘির পানিতে হাত ধুইয়া, ওই দিঘির পানি আমরা খাই, উপরের যে পরিষ্কার পানিটা ওইটা খাই, আর ওইটা দিয়ে নানি আমাকে খাওয়াইতে আসে। তো দপ্তরে তখন দাঁড়ায় দাঁড়ায় ওখানে কান্না করতেছে, মানে ওনার খুব খারাপ লাগতেছে। পরে দপ্তরে আমার নানিরই জিজ্ঞেস করে নাতিরে যে খাওয়াইলেন এবং নাতিটারা রাখবেন কই, রাখার জায়গায় কই? আমার নানু তখন বলে আমি চিন্তা করতেছি এই দিঘির পার তো আর কারণ এটা তো সরকারি, আমি এই দিঘির পারে আমার নাতিরিলে একটা ছোট্ট ঘর বানায় এখানে থাকবো। পরে দপ্তরি বলে তো ছোট্ট ঘর বানায় নাতিরিলে এখানে থাকবেন, আপনার ছেলেরা আপনার হাজব্যান্ড আপনার এখানে থাকতে দিব? আমার নানু তখন ঘুম ঘুম করে কাঁদতে শুরু করে। দপ্তরি তখন সাইকেল থেকে নেমে আমার নানিরে বললো একটা কাজ করেন, আমার তো ছেলে মেয়ে আছে, আমার বউ আছে, আমি গরিব মানুষ, তারপরেও এই মেধাবী ছেলে মাহতাবের জীবনের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি এই ছেলেটাকে আমার বাসায় নিয়ে যাই, আমি আমার ঘরে রাখবো, আমি খাওয়াবো, আপনি চিন্তা করেন না। আমার নানু মুহূর্তের মধ্যে ওই দপ্তরের পা ধরে চিৎকার করে কান্না করে বলতেছে ভাইরে আপনি তো মানুষ না ফেরেস্তা, আমার এই নাতিটার মা থেকেও নাই, বাবা তো থেকেও নাই, ওরে দুনিয়াতে আমি ছাড়া কেউ নাই, আপনি যে ওরে বুকে তুলে নিয়েছেন এর চেয়েও বড় খুশি হতে পারে না, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার জন্য দোয়া চাইব। এরপর আমাকে দফতরে এই প্রথম সাইকেলে করে ওনার বাড়িতে নিয়ে গেল। আমি ওনার বাড়িতে গেলাম এবং ওনার বাড়িতে যাওয়ার পরেও আমি আসলে শান্তি পাইলাম না। যেখানেই যাই সেখানেই কেন জানি আমার সুখগুলো এমন করে নষ্ট হয়ে যায়। ওনার বাড়িতে যাওয়ার পর ওনার বউ ওনার সাথে মহা ঝগড়া লেগে গেল, এত পরিমাণের ঝগড়া বলার মতো না। এবং ঝগড়ার সবশেষ ওনার বউ বলতেছে যে আমার ছেলে মেয়ের মুখে 3 বেলা খাবার তুলে দেওয়ার মতো সমর্থ তোর নাই, তুই রাস্তা থেকে আরেক কুত্তারে উঠে নিয়ে আসছিস খাওয়ানোর জন্য, তোর মতো জানোয়ার স্বামী আমার দরকার নেই। এবং উনিও তখন খুব রেগে মেগে তার ওয়াইফকে বলতেছে যে মাহতাব এই বাড়িতে থাকবে, আর যার ভালো লাগে না সেই বাড়ি থেকে চলে যাবে, তোমার যদি ভালো না লাগে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, কিন্তু মনে রাখো মাহতাব কোথাও যাবে না, আমি ওরে আমার বাড়িতে আনছি। এই কথা বলে উনি তখন কান্না করতেছে, মানে ওই দপ্তরেও কান্না করে। তো পরে ওনার বাসা আমাকে রেখে দিলে আমি ওনার বাসায় থাকতে শুরু করি। এমন করে আমার দিনগুলো কাটতে থাকে। আমার জীবনে কোনো সুখের স্পর্শ নাই, ভালো লাগার কোনো স্পর্শ নাই, যতটুকু ভালো লাগা ততটুকু স্কুলে গেলে। এবং এরকম করতে করতে আমি ক্লাস 6 থেকে ক্লাস 7-এ উঠি। এবং আমি যখন ক্লাস 7 উঠি তখনও কিন্তু আমার রোল নাম্বারে 1 থাকে, আমি এতটাই মেধাবী ছিলাম। আমি কোনো কারো কাছে প্রাইভেট পড়তাম না, আমার কোনো স্কুল শিক্ষক মানে আমার কোনো টিউশনি শিক্ষক ছিল না, যতটুকু পারতাম ঘরের মধ্যেই পড়তাম। আমি যে ওই দপ্তরের বাড়িতে থাকতাম, শুধু আমি বললে আপনি বিশ্বাস করবেন না, আমি দপ্তরের বাড়িতে প্রচুর কাজ করতাম। ওনার একটা গরু ছিল, এই গরুকে গোসল করানো, খাওয়া দাওয়া করানো, এবং ওনার ছেলেমেয়ের আমি যতটুকু পারতাম, ওরা তো ছোটো ছিল, ওদেরকে পড়াইতাম, এবং ওনার ওয়াইফের কাপড় চোপড় পর্যন্ত ধুয়ে দিতাম, রান্নাবাড়া করতাম, মানে কাজের ছেলের মতো সারাদিন ওই বাড়িতে কাজ করতাম। এরপরে আধা ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা যতটুকু সময় পাইতাম অতটুকু পড়তে বসতাম। এরপরও দপ্তরের বউ রেগে যাইতো। ওনাদের বাড়িতে ইলেকট্রিসিটি খুব বেশি থাকতো না, বেশিরভাগই আমাদের মানে হারিকেন বা কুপিপাতি দিয়ে পড়া লাগতো। তো উনি বলে কেরাসিনের তেল চলে যাবে, এরকম করে পড়তে হবে কেন, মানে আমাকে খুব বকাবাধ্য করতো। এই জিনিসগুলো সহ্য করেও আমি তখন ওনার বাড়িতে থাকতাম। আর আমার নানু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় দপ্তরের সাথে ওই দিঘির পাড়ে দাঁড়ায় থাকতো। আমি সাইকেল থেকে নামলে আমার নানু আমার জড়ায় ধরতো, আমার কপালে চুমু দিত। আবার আমার যখন স্কুল শেষ হতো আমি দপ্তরের সাথে যখন আবারও আসতাম, আমার নানু কাকতারুর মতো ওখানে দাঁড়ায় থাকতো। এবং আসার পরে নানু আমাকে সাইকেল থেকে নামিয়ে আমার কপালে চুমু দিত, আমাকে বুকে জড়ায় ধরতো।
আমি নানুরে ভালোবাসা কোনোদিন ভুলতে পারবো না। এরকম করতে করতে একটা সময় ক্লাস 7 থেকে আমি ক্লাস 8-এ উঠি, এবং ক্লাস 8-এ ওঠার পরে আমার পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তখন দপ্তরের নতুন আরেকটা বাচ্চা হয়। দপ্তরের আগে 4টা ছেলে মেয়ে ছিল, এখন আবার নতুন করে আরেকটা মেয়ে হয়। দপ্তরের বইয়ে বারবার বলে এই ছেলেকে 3 বেলা খাবার তো আমাদের পক্ষে সম্ভব না, ওকে বের করো। ক্লাস 8-এ পড়া অবস্থায় হঠাৎ করে আমাদের ক্লাসে একজন ইংলিশ ম্যাডাম আসে। ম্যাডামের নাম হচ্ছে একা ম্যাডাম। তো একা ম্যাডাম তখন আমাদের স্কুলে জয়েন করে। ক্লাস 8-এ আমি তখন পড়ি, এবং একা ম্যাডাম জয়েন করার পরে ম্যাডামের একটা বাচ্চা আছে, বাচ্চাটা হচ্ছে ক্লাস 2-তে পড়ে, মানে মেয়ে বাচ্চা। তো ম্যাডাম আসলে অনেক সিনিয়র, মানে অনেক বড়, কিন্তু ওনার বাচ্চা ক্লাস 2-তে পড়ে, তার মানে ওনার বড় আরও 2টা ছেলে আছে। ম্যাডামের হাজব্যান্ড হচ্ছে সরকারি চাকরি করে কোনো সরকারি প্রতিষ্ঠানে। তো ম্যাডামের হাজব্যান্ড এবং ম্যাডামের হাজব্যান্ড আর ম্যাডামের 2 ছেলে হচ্ছে চট্টগ্রাম শহরে থাকে, শহরে চাকরি করে, সেখানেই থাকে। তা ম্যাডাম তার ছোটো মেয়েটাকে নিয়ে এখানে ট্রান্সফার হয়ে আসছে, মানে আমাদের স্কুলে। তো আসার পর আমাদের স্কুলের পার্শ্ববর্তী একটা মানে বাড়ি আছে আর কি, ওই বাড়িতে ওনারা আসলে কেউ থাকে না, সবাই আমেরিকাতে থাকে। তো বাড়িটা খালি থাকে। ম্যাডামকে তখন এই বাড়িটা যে পাহারা দিত দারোয়ানে তখন ম্যাডামকে ওই বাড়িটা ভাড়া দেয়, মানে দারোয়ান বলতে একজনে পাহারা দিত আর কি, উনি বাড়িটা ম্যাডামের কাছে ভাড়া দেয়। এবং ভাড়া দেওয়ার পরে ম্যাডাম তার বাচ্চাকে নিয়ে ওই বাড়িতে উঠে। তো ম্যাডাম যেদিন স্কুলে আসে ওই দিন ম্যাডাম আমাকে দেখিয়ে অত্যাধিক খুশি হয়, কারণ ম্যাডাম বুঝতে পারে যে আমি খুবই মেধাবী, এবং এতটাই মেধাবী যে ম্যাডাম আমাকে পেয়ে ভীষণ আনন্দিত। ম্যাডাম আমাকে বলে আমি এর আগে 3টে স্কুলে শিক্ষকতা করেছি, কিন্তু এরকম একজন মেধাবী ছেলে আমি পাই নাই। অথচ মাহাতাব যতটুকু মেধাবী, ওর মেধা শক্তি এত ভালো, ওর মানে বিবেক বুদ্ধি এত ভালো। এরকম করে 2 থেকে 3 মাস আমি এখানেই থাকি। থাকতে থাকতে একটা পর্যায়ে ম্যাডাম হঠাৎ করে স্কুলে এসে সবার কাছে বলে ম্যাডাম যেই বাসায় থাকে ওই বাসায় প্রচণ্ড রকমের ভূতের মানে আক্রমণ করতেছে। রাতের বেলায় ম্যাডাম ঘুম থেকে উঠে নাকি অনেক কিছুকে দেখতে পায়, উঠানে হাঁটাচলা করে, এবং রাতে বিভিন্ন ধরনের নারী কণ্ঠে ম্যাডামকে ডাকে, মানে ভুতুরি একটা বাড়িতে পরিণত হলো। তো সেই এলাকাতে এরকম আদার্স কোনো বাড়ি নেই যে ম্যাডাম এই বাড়িটা ছেড়ে অন্য কোনো একটা বাড়িতে ভাড়া নিবে বা অন্য কোনো একটা বাড়িতে থাকবে। তো কথায় কথায় একদিন ম্যাডাম আমাকে জিজ্ঞেস করে যে মাহতাব তুমি কই থাকো? আমি তখন বললাম ম্যাডাম আমি দপ্তরি বাড়িতে থাকি এমনি। তো ম্যাডাম আমারে বললো তুমি কি দপ্তরি বাড়িতে ভাড়া দাও? আমি বললাম না ম্যাডাম, দপ্তরির ছোট্ট একটা ঘর আছে, আর আপনি তো আমার সম্বন্ধে কিছু জানেন না। পরে আমি আমার ম্যাডামকে মানে পুরোপুরি না একটু আমার সম্বন্ধে বললাম যে ম্যাডাম মূলত আমি একজন গরিব বাবার সন্তান, আর গরিবের সন্তান, আমার বাবা নাই মাও নাই, এরকম মোটামুটি সব কিছু বললাম যে দপ্তরে আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছে, উনি ওনার ঘরে আমাকে থাকতে দিয়েছে, আমি ওনার ঘরে থাকি, এবং উনি আমাকে নিজের সন্তানের মতো আর্য যত্ন করে। অ্যান্ড একটা পর্যায়ে তখন ম্যাডাম করলো কি, মানে আমার সাথে আর কোনো কথা বলে নাই, কথা বলছে দপ্তরির সাথে কথাবার্তা বলার পরে বিকেলবেলা আমি আর দপ্তরি একসাথে যাওয়ার সময় দপ্তরি বলতেছে যার কেউ নাই তার আল্লাহ আছে, বলেছি না মাহতাব? আমি তখন বলতেছি এটা কেন বলতেছেন? উনি আমাকে বলে যে তোমার একটা ভালো থাকার জায়গা হয়ে গেছে, আর আমার বউয়ের ঝাড়ুর বাড়ি জুতার বাড়ি খেয়ে আমার পরিবারে তোমার থাকতে হবে না। আমি তখন বললাম কি বলেন কাকা, আমি আপনার পরিবারে ঝাড়ুর বাড়ি জুতার বাড়ি খাবো কে? আপনার ওয়াইফ তো আমার অনেক ভালোবাসে। বলে কেমন ভালোবাসে তা তো দেখতেছি। তো এইটুকু ওনার সাথে আমার কথা হয়। এরপরে উনি কোন বিষয়ে আমাকে এটা বলো ওটা আমি জানি না। রাতের বেলায় উনি মানে আমার রাতের খাবার খাওয়ার পরে 10টার দিকে আমার রুমে এসে বলতেছে মাহতাব তুমি ব্যাগপত্র সব কিছু রেডি করো, কালকে যাওয়ার সময় তোমার ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে তুমি যাইবা, আমি ব্যানগাড়ির খবর দিছি, ব্যানগাড়ি করে তুমি তোমার ব্যাগপত্র সব কিছু নিয়ে নাও। আমি তখন বললাম যে কাকা কী বলেন, আপনি আমাকে বের করে দেবেন? মানে আমি ভাবছি সম্ভবত উনি আমাকে বের করে দিবে। তো আমি ভাবলাম যে আমি বললাম যে আপনি আমাকে বের করে দিলে আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার মতো কোনো রাস্তা নাই। উনি আমাকে বলে তোমার যাওয়ার মতো একটা রাজপ্রাসাদ আছে, তোমার একটা রাজপ্রাসাদ ঠিক হয়েছে। আমি তখন বললাম কোথায়, কি বলেন? উনি তখন আমাকে বলে যে একা ম্যাডাম বলছে তোমাকে ওনার বাসায় রাখবে এবং উনি তোমাকে খাওয়া দাওয়া করাবে। এখানে একটা বিষয় আসলে আমি জানি না বলেছি কি না, যদি বলে থাকি আমি আবারও রিপিট করি। আমার কিন্তু একটু সমস্যা ছিল বলতে ঠিক এরকম, আমি দেখতে অনেকটা ফর্সা ছিলাম, অনেক সুন্দর ছিলাম, কিন্তু আমি হ্যাংলা ছিলাম, আর আমার চলাফেরা অনেকটা মেয়েলি স্বভাবই ছিল। কিছু ছেলে থাকে না যে চলাফেরা করে অনেকটা মেয়ের মতো, কোমর দুলিয়ে হাঁটা বা কথাবার্তাও কিছুটা মেয়েদের মতো, ঠিক আমি এরকমই ছিলাম। মানে অনেকে আমাকে মানে হিজড়া বলো ডাকতো, হাফ লেডিসও বলতো। এতে আমি আসলে কোনো কিছু মনে করতাম না। মানে আমার চলাফেরাটা এরকম ছিল, মেয়েলি টাইপের, আমার কণ্ঠটাও অনেকটা মেয়েদের মতো ছিল। পরে উনি আমার এটা বলার পরে আমি তখন চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে। পরে আমি আমার ব্যাগপত্র যা আছে সব কিছু রেডি করলাম। পরের দিন উনি একটা ব্যানগাড়ি খবর দিল, ওই ব্যানগাড়ি আমাকে সোজা ওই একা ম্যাডামের বাসার সামনে নিয়ে গেল, এবং আমি দেখি একা ম্যাডামও অধীর আগ্রহে বসে আছে। আমি যাওয়ার পরেই ম্যাডাম আমারে বলতেছে মাহতাব তুমি আমার সামনের রুমটাতে থাকবা। ভিতরের রুমে ম্যাডাম আর ম্যাডামের মেয়ে থাকে, আমাকে বললো তুমি সামনের রুমে থাকবা।
এবং গিয়ে দেখলাম যে সামনের রুমটা খুব পরিষ্কার করে রাখছে, অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখছে। আমি তখন সামনের রুমে আমার ব্যাগপত্র যা আছে সব কিছু নিয়ে সামনের রুমে উঠে গেলাম। এবার সামনের রুমে ওঠার পরে ম্যাডাম আমার সাথে খুব ভালোভাবে আছে। আমি তখন ম্যাডামের সাথে অনেক সুন্দর ব্যবহার করি। আমি স্কুলে যাই, স্কুল থেকে আসি এবং সবাই তখন আমাকে নিয়ে খুবই প্রাউড ফিল করে যে না, মাহাতাব ম্যাডামের রুমে থাকতেছে, ইংলিশ ম্যাডামের বাসায় থাকে। এবং অনেক সময় ম্যাডামের ধরেন এটা ওইটা আমি নিয়ে আসি, ম্যাডামের বাজার সাজার করে দিই এবং ম্যাডামের যাবতীয় অনেক কিছু লাগে ওটা আমি বাজার থেকে এনে দিই। এতে ম্যাডাম আসলে প্রচণ্ড রকমের খুশি। এবং ম্যাডামের হাজব্যান্ড আসে, ম্যাডামের ছেলেরা আসে, সবাই আসে এবং সবাই তখন আমাকে আমি ওখানে থাকি দেখে সবাই অত্যাধিক খুশি হয়। আর আমার চলাফেরা অনেকটা মেয়েলি স্বভাবই, তো আমি দেখতে অনেকটা মেয়েদের মতো হাঁটাচলা করি, এই জন্য সবাই আমাকে অনেক আদর স্নেহ এবং ভালোবাসে। ম্যাডামের হাজব্যান্ড আসলে আমাকে টাকা পয়সা দিয়ে দেয়। এই সময়টাতে ভাই আমি অনেকটা ভালো আছি, সত্যি কথা বলতে অনেকটা ভালো আছি। আর এই মুহূর্তে আরেকটা সমস্যা, সেটা হচ্ছে আমার নানু অনেক অসুস্থ। আমার নানু আর আগের মতো আমার কাছে আসতে পারে না, বেশিরভাগ সময় অসুস্থ থাকে। তো আমি মাঝে মাঝে নানুকে দেখার জন্য যদি যাইতাম নানুর বাড়িতে, মামারা আমাকে ঢুকতে দিত না, মামিরা আমার নানির কাছে যেতে দিত না। নানুর জন্য আমার এত কষ্ট হতো ভাই, যে কষ্টের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। তারপরেও যেহেতু গরিবের ঘরে জন্মাইছি, মায়া নিয়ে তো আর বেঁচে থাকা যাবে না, মায়া ত্যাগ করতে হবে। সমস্ত মায়া ত্যাগ করে আমি তখন এই ম্যাডামের বাসায় ক্লাস 8-এ পড়া অবস্থায় থাকতে শুরু করি। তো এমন করে করে সময়গুলো কাটতে কাটতে ম্যাডাম আমি আমার জীবনের প্রথম থেকে বলি আর কি, যে ম্যাডামের সাথে আমার কোত্থেকে এই ধরনের ঘটনাগুলো শুরু হয়। একদিন ম্যাডাম বৃষ্টি দিয়ে কাদা দিয়ে ম্যাডাম স্কুল থেকে আসে। ওই দিন বৃষ্টি ছিল, আমিও ভিজে ভিজে আসি। তো ম্যাডাম অনেক স্বাস্থ্যবান ছিল, অনেক মোটা এবং খুব বেশি লম্বা না, খাটো ছিল, বাট অনেক স্বাস্থ্য ছিল। তো ম্যাডামের শরীরে কাদা টাদা লেগে যায়, ম্যাডাম পিছলে পড়েও যায়। তো ম্যাডাম যখন গোসল করতে যায়, ম্যাডামের ছোটো মেয়েটা তখন পড়তেছিল বিকেলবেলা, আপনার মাগরিবের কিছুক্ষণ আগে, আসরের পরে, স্কুল থেকে আসার পরে আর কি। তো ম্যাডাম আমারে বলতেছে, মাহাতাব, বাথরুম থেকে আমাকে ডাক দিল। আমি তখন ভাবলাম যে হয়তো ম্যাডাম কোনো কাপড় চোপড় নেয় না বা কিছু একটা। আমি তখন গেছি বারান্দা সামনে গেছি, বাথরুমের সামনে গেছি। যাওয়ার পরে ম্যাডাম আমারে বলতেছে, মাহাতাব, কিছু না মনে করলে একটু ভিতরে আসবা। তো আমি তখন বললাম যে কেন ম্যাডাম? পরে বলতেছে আসো না। পরে আমি গেলাম, গিয়ে দেখলাম যে ম্যাডাম অর্ধনগ্ন অবস্থায় বসে আছে অন্যদিকে, ওয়ালের দিকে ফিরে। আমি গিয়ে চোখটা বন্ধ করে ফেললাম। এরপরে বলতেছি, ম্যাডাম আপনি আমার এখানে কেন ডাকলেন? বলে, মেহাতাব, আমার পিঠের মধ্যে কাদা লাগছে, আমি তো হজরকেই পড়ছি, তা তুমি আমার পিঠের কাদাগুলো একটু ডইলা দাও, আমার পিঠটা একটু ডলে দাও, যে কথাটা পিঠটা পরিষ্কার করে দাও। তো আমার হাতে তখন একটা ন্যাকড়া দিল। দেওয়ার পরে আমি লজ্জা শরমের মাথা খেয়ে তখন ম্যাডামের পিঠে আমি তখন ওই কাপড়টা দিয়ে ম্যাডামের পিঠ ডলে দিচ্ছি, পিঠের ময়লা উঠে দিচ্ছি। তো এই দিন এটা কাটার পরে আমি ম্যাডাম বলো, আচ্ছা ঠিক আছে মাহাতাব, তুমি এখানে, আমি চলে আসছি। এরপর থেকে মাঝে মাঝে ম্যাডাম আমাকে ডাকতো বাথরুমে নিয়ে, ডাকতো, ডাকিয়া বলতো যে মাহাতাব আমার পিঠটা একটু করে দাও, ডলে দাও, এরকম করতো। এভাবে 5-7 দিন গেল। তো আমি আসলে তেমন কিছু মনে করতাম না। ম্যাডাম আমাকে বলতো, আমি যাইতাম, তিনি তো আমার স্কুল শিক্ষিকা, তাই না? আমি ওনাকে অনেক শ্রদ্ধা বা সম্মানের চোখে দেখতাম। এমন করে বেশ কয়েকদিন কাটার পরে একদিন হলো কি, রাত্র প্রায় 10টার দিকে ম্যাডামের জ্বর আসছে। সন্ধ্যা থেকে ম্যাডামের একটু জ্বর ভাব ছিল, রাত 10টার দিকে জ্বর আসছে। আসার পর আমার বলে, মাহাতাব, আমার তো অনেক জ্বর আসছে, আমার হাত পাগুলো খুব চাবাচ্ছে, কামড়াচ্ছে, তুমি আমার হাত পাগুলো একটু ম্যাসেজ করে দাও। তো আমি ভাবলাম যে তিনি যেহেতু অসুস্থ, ওনার হাত পা কামড়াতেই পারে, ব্যথা করতেই পারে, যেহেতু তিনি জ্বরে ভুগতেছে, তো ঠিক আছে আমি ওনার হাত পাগুলো একটু ম্যাসেজ করে দিই। আমি আমার সরলতার দিক দিয়ে তখন ম্যাডামের হাত পাগুলো ম্যাসেজ করে দিচ্ছি। এখন ম্যাডামের হাত পা ম্যাসেজ করার সময় ম্যাডাম মাঝে মাঝে আমার হাত টেনে টেনে এমন জায়গায়, ম্যাডামের শরীরের এমন জায়গায় নিয়ে যাইতো যেটা আসলে আমার কাছে খুবই খারাপ লাগতো, আমি লজ্জা পাইতাম। এরপরও ম্যাডাম বলতো, এখানে মেসেজ করো, এখানে মেসেজ করো, এটা আমাকে বলতো। এরপরও ভাই আমি এগুলো করতাম। এরকম করতে করতে 5-6 দিন আরও কেটে গেল। এবং 5-6 দিন পরে একদিন মধ্যরাতে প্রায় আপনার 12টা কি 1টার দিকে ম্যাডাম এসে আমার দরজা নক করতেছে। তো দরজা নক করতেছে, আমার ঘরে তো বাতি নেই, বাতি অফ করে রাখছি। পরে আমি বললাম, জি ম্যাডাম। পরে বলে, মা তুমি একটু উঠে আমার রুমে আসো তো। এটা বলে আমি তখন দরজা খুলছি। দরজা খুলার পরে ম্যাডাম তো বলছে আমাকে ম্যাডামের রুমে যাওয়ার জন্য। ম্যাডাম তখন দরজা খোলার সাথে সাথে আমাকে আমার রুমে ঢুকে গেল এবং ঢুকে দরজাটা লাগাই দিল। আমি তখন বললাম, ম্যাডাম আমি তো বুঝলাম না আপনি আমার রুমে কেন আসছেন। বলে, চুপ, কোনো কথা বলবা না, চুপ থাকো। না, আমাকে কোনো কথা বলার সুযোগ দিল না। এই ক্লাস 8-এ পড়ি আমি, আপনি বুঝেন ক্লাস 8-এ পরে একটা ছেলে বা একটা ছেলের বয়স কীরকম বা তার ম্যাচুরিটি কীরকম আসে, সে কীরকম বুঝে, ওই বয়সে ম্যাডাম আমার সাথে নোংরা কাজ করে। এবং নোংরা কাজ করার পরে এই জিনিসটা উনি কন্টিনিউয়াসলি করতো। 3 দিন 4 দিন পরে আমার রুমে চলে আসতো এবং আমাকে বলে, খবরদার, যদি একবার এই কথা কারো কাছে বলছো বা কেউ যদি এটা জানতে পারে, তাহলে তোমার অবস্থা খুব খারাপ করে ফেলবো, আমি আমার হাজব্যান্ডকে দিয়ে তোমাকে মেরে ফেলবো। আমাকে বারবার মৃত্যুর ভয় দেখাইতো।
তো ম্যাডামের ওই মৃত্যুর ভয়কে আমি ভয় পাইতাম না, আমি আসলে ভয় পাইতাম ম্যাডামের বাসা থেকে গেলে আমি এখন কোথায় যাব, আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আমি ক্লাস 8-এ পড়ি, ম্যাডামের বাসা থেকে আমি আসলে যাবোটা কোথায়। এরকম করে আমি তখন ক্লাস 8 থেকে ক্লাস 9-এ উঠি। এবার 9-এ উঠি, 9-এ ওঠার পরেও এই ম্যাডাম আমার সাথে এই খারাপ কাজগুলা এভরি মোমেন্টে করে যাইতো। অনেক সময় দিনের বেলা, অনেক সময় রাতের বেলা এইগুলো করতো। এবং একটা সময় ক্লাস 9-এ ওঠার পরে আমার ভিতরে প্রচুর পরিমাণে পরিবর্তন চলে আসে। পরিবর্তন প্রথমে আমার পড়াশোনার দিক থেকে, আমি এই স্কুলের সবচেয়ে মেধাবী ছাত্র ছিলাম। আমার শিক্ষকদের খুব স্বপ্ন ছিল যে আমি হয়তো গোল্ডেন প্লাস পাবো বা অনেক ভালো রেজাল্ট করব। কিন্তু ক্লাস 8-এ ওঠার পর থেকে আমার পড়াশোনা সব কিছু লাটে গেল। আমার সাথে যে পরিমাণের অনৈতিক বা খারাপ কাজগুলো হয়, সেজন্য আমার শরীরের স্বাস্থ্য অনেক অংশে কমে গেছে। আমি ঠিকমতো পড়াশোনা করতে পারি না, বইয়ের দিকে তাকাইলে আমার মাথা ঘুরায়, ঘুম চলে আসে, মানে শরীরের এনার্জি সম্পূর্ণভাবে লস্ট হয়ে গেছে। এরকম করতে করতে ক্লাস 8-এ যাওয়ার, মানে ক্লাস 9-এ ওঠার পর আমার রুল নাম্বার অনেক নিচে পড়ে গেল। ক্লাস 9 থেকে যখন আমি ক্লাস 10-এ উঠলাম, তখন আমার রুল নাম্বার চলে গেল একটানা 45-এ। আমার রুল নাম্বার সবসময় 1 ছিল, মানে এবং আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ ওঠার সময় আমি 3 সাবজেক্টে ফেল করি। মানে বুঝেন, 3টা সাবজেক্টে ফেল করার পরে রুল নাম্বার 45-এ যায়। তো সবাই তখন আমাকে বলে যে তোর কী হয়েছে, তুই এরকমটা কেন করতেছিস। এবং ম্যাডাম কিন্তু আমাকে বারবার ভয় দেখাইতো, তুই এইসব কথা কারো কাছে বলবি না, কারো কাছে বললে কিন্তু তোর খবর আছে, তোরা মেরে ফেলবো, তোরা মেরে ফেলবো, এরকম করে ভয় উনি আমাকে অলওয়েজ দেখাতো। তো আমাদের স্কুলে একটা মেয়ে ছিল, ওর নাম ছিল ইপ্তি। ও আমাদের ক্লাসেই পড়তো, মানে আমার ক্লাসমেট। এই মেয়েটা কিছুটা বিষয় সম্ভবত ডাউট করে ফেলে, মানে সন্দেহ করে ফেলে। ও আবার আমার খুব ভালো একটা ফ্রেন্ড, আমার স্কুলে অনেকগুলো মেয়ে বান্ধবীর ভিতরে ও বেস্ট। তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ইপ্তি কিছু বিষয় সম্ভবত ডাউট করে বা সন্দেহ করে ফেলে। একদিন ইপ্তি আমার জিজ্ঞেস করতেছে যে মাহতাব, কোনো কিছু মনে করিস না বা কোনো কিছু মানে ভাবিস না, আমি তোরা একটা প্রশ্ন করবো, তুই যদি পারিস আমার সঠিক উত্তর দিস। তবে আমি আল্লাহকে সাক্ষী করে বলতেছি, আমি আমার মাথায় হাত দিয়ে বলতেছি, আমি বইয়ে হাত দিয়ে বলতেছি, আমি কাউরে বলবো না, যদি পারিস আমার সত্য কথা বলবি। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বলবো, বল। পরে আমার বলে, তোর সাথে কি একা ম্যাডামের কোনো খারাপ সম্পর্ক আছে? এমনি। আমি তখন বললাম, ইতি তুই এটা আমার কী বলতেছিস, এটা তুই কীভাবে বুঝলি বা তোর কাছে এটা মনে হলো কেন? আমি ম্যাডামের বাসায় ম্যাডামের ছেলের মতো আছি। পরে বলে, তুই ম্যাডামের বাসায় ম্যাডামের ছেলের মতো আছিস? আচ্ছা ঠিক আছে, তুই বইয়ে হাত দিয়ে শপথ করে বলতো, তুই বইয়ের মধ্যে হাত দিয়ে বল যে তোর ম্যাডামের সাথে কোনো খারাপ সম্পর্ক নাই। আমি তখন বলি, আমি বইয়ে হাত দিতে পারবো না। আমাকে বলে, দেখ ভালোই ভালোই বলতেছি, বলে দে, আমি কারো কাছে বলবো না। তখন আমি চিন্তা করলাম ওই মুহূর্তটাতে, আমি তো ম্যাডামের এখান থেকে বের হতে চাই, মানে আমার তো একটা বের হওয়ার জায়গা দরকার। আমি তো ম্যাডাম এখানে থাকতে পারতেছি না। আর আমার কাছে মনে হয় আমি আর যদি কয়েকটা মাস এখানে থাকি আমি মারা যাব। আমি ভাই এত পরিমাণে শুকাইছি, আমি হাঁটতে গেলে মানে আমার পায়ের সাথে পা লেগে আমি পড়ে যাই, একটা অবস্থা। পরে আমি বাধ্য হয়ে ইপ্তিরে বললাম, ইপ্তি তুই যেটা জানছিস এটা আসলে মিথ্যে না, এটা সত্য, কিন্তু আমি কি করব? আমি এটা বলে কান্না করে দিই, মানে ওখানে কান্না করতে করতে বসে যাই যে তুই তো জানিস আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি একেবারে হত দরিদ্র গরিব মায়ের একটা সন্তান, আমার তো মা থেকেও নাই, আমি কোথায় যাব তুই বল। পরে কান্না করতেছে, আমার মাথায় হাত দিয়ে বলতেছে, তুই এগুলো সহ্য করতেছিস কেন? তোর মতো একটা ছেলে, তা তুই 2টা বাচ্চা পড়াইলেও তো তুই চলতে পারস, তোর তো এগুলো করার প্রয়োজন নাই। আমি বলি, আমি এখন কী করবো? আমি এটা থেকে বের হইতে পারি না। ম্যাডাম আমারে বলতেছে যে আমি যদি বের হয়ে যাই তাহলে ম্যাডাম এগুলো সবাইকে বলে দিবে এবং আমি কলঙ্কিত হয়ে যাব, আমাকে স্কুল থেকে বের করে দিবে, আমাকে টিসি দিয়ে দিবে। পরে ও আমারে বলতেছে, আচ্ছা তুই কি বোকা না গাদা? তোর পড়াশোনায় এত মেধা তোর, কিন্তু বাস্তব জীবন নিয়ে তো তোর কোনো মেধা নাই দেখতেছি, তুই তো বাস্তব জীবনে একদম জিরো, শুধু বইয়ের পাতায় তুই হিরো। আমি তখন বললাম, মানে ইপ্তি আমি তোমার কথা বুঝলাম না, এটা কী বলতেছো? ও আমারে বলে, আরে ম্যাডাম যদি কারো কাছে যে বলে যে মাহতাবের সাথে আমার খারাপ সম্পর্ক হয়েছে বা মাহতাব আমার সাথে খারাপ সম্পর্ক করছে, এতে কি ম্যাডামের মান সম্মান যাবে না তোর মান সম্মান যাবে? আর তুই হচ্ছিস এখানের একটা ছাত্র মাত্র, আর ম্যাডাম এখানের একজন শিক্ষিকা, তা আবার ইংলিশ শিক্ষিকা, তোর কি মাথা খারাপ হয়েছে? তুই ম্যাডামের এরকম প্রশ্রয় কেন দিচ্ছিস? আমি তখন বলি যে তুই আমার কী করতে বলতেছিস? ও আমার বলে, আমি তোরে বলতেছি যে তুই এসব ছাড়, ম্যাডামের বাসা থেকে তুই চলে আয়, ম্যাডামের বাসায় তুই থাকিস না, এবং ম্যাডামের বাসায় থাকলে তুই মারা পড়বি। আমি তখন বললাম, চিপ্তি আমি কার কাছে যাব বা এগুলো আমি কারে বলবো? আমার বলার মতো কোনো জায়গা নাই। ও আমারে বলে, তুই ম্যাডামের বাসাতে থাকিস না, তাইলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তুই ম্যাডামের বাসায় থাকিস না, ম্যাডামের বাসায় তোর থাকার প্রয়োজন নাই, আর যেগুলো ঘটে গেছে এগুলো তুই প্রয়োজনে মানুষের কাছে বলে দিবি, বললে ম্যাডামের মান সম্মান যাবে, তোর যাবে না। এই কথা বলে ইপ্তি আমাকে এটা বললো বা এগুলো বললো। বলার পরে এর পরের দিন, মানে এইটা যেদিন ঘটলো এর পরের দিনে, মানে আমি হঠাৎ দেখতেছি যে ম্যাডাম আমার সাথে খুব দুর্ব্যবহার করতেছে। একা ম্যাডাম, ধরেন আমি কোনোরকম 19 থেকে 20 হলে আমার গায়ে হাত তোলে,
খুব নোংরা ভাষায় আমার সাথে কথা বলে এবং বাসায় গেলে আমার সাথে কথা বলতে চায় না। মানে আমার সাথে যে ওনার একটা সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক বা যেটাই বলেন, এই সম্পর্কটা উনি এটা আর করতেছে না। উনি আমার কাছ থেকে দূরে থাকে, আমার সামনে আসে না। মানে কেমন জানি আমার প্রতি উনি একটা স্পেস তৈরি করে ফেলে। এবং কিছুদিন পরে সামান্য একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উনি আমাকে স্কুলে কুকুরের মতো পিটায়, মানে বেদরভাবে আমাকে পিটানোর পরে এবার উনি করে কি, আমাকে স্কুল থেকে মানে ওনার রুম থেকে বাসায় যাওয়ার পরে বিকেলবেলা আমার বলে, এই ছোট লোকের বাচ্চা, ব্যাগপত্র নিয়ে এখান থেকে বেরো। আমি বললাম, ম্যাডাম আমি বের হয়ে এখন কোথায় যাব? আমাকে বলে, তুই ব্যাগপত্র নিয়ে এখান থেকে বেরো। মানে আমি ম্যাডামের ব্যবহার শুনে বুঝে গেছি যে ইপ্তি ম্যাডামকে সব কিছু বলে দিছে। এখন ম্যাডামের ভয় হচ্ছে ইপ্তি জানছে বিষয়টা এতটা হার্ড না, কিন্তু এরপরে হয়তো আমি ইপ্তির পর অন্য কাউরেও বলতে পারি। এই ভয়ে বা এই চিন্তা করে ম্যাডাম তখন আমাকে মেরে ঘর থেকে বের করে দিল। তো আমার পড়াশোনার খরচ সব ম্যাডাম দিত, সব কিছু ম্যাডাম জানাইতো। এবং ম্যাডামের বাসা থেকে বের হওয়ার পরে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, আমার তখন পড়াশোনায় এতটাই ক্ষতি, এতটাই মানে জঘন্য হয়ে গেছে, আমি বলার মতো না। আমি ম্যাডামের বাসা থেকে যাওয়ার পরে কখনো এর বাসা, কখনো ওর বাসা, কখনো এই বন্ধুর বাসা, কখনো ওই বন্ধুর বাসা, এই ক্লাসমেটের বাসা, ওই ক্লাসের মেটের বাসায় থাকতে থাকতে একটা সময় এসএসসি পরীক্ষার ঠিক 1.5 মাস আগে আমার টাইফয়েড হয়। আমার টাইফয়েড জ্বর হয়। ওই সময় টাইফয়েড অনেক ভয়ঙ্কর ছিল, অনেক মানুষ ওই সময় টাইফয়েডে মারাও যেত ওই জ্বরে। এবং এই জ্বরটা হওয়ার পরে আমি, হায়রে আল্লাহ কী বলবো, আমার নানু আমাকে ওই দিঘির পাড়ে, ওই যে দিঘির পাড়ে থেকে আমাকে দপ্তরের হাতে তুলে দিল, ওই দিঘির পাড়ে নানি আমার জন্য একটা ঘর বানায়, ওই ঘরের মধ্যে নানি আমার সাথে থাকতো। যেটা নানি আজ থেকে বেশ কয়েক বছর আগে দপ্তরকে বলেছিল, আমাকে কেউ নেয় নাই। আমার টাইফয়েড হওয়ার পরে আমি পরীক্ষা দিতে পারি নাই, আমি এসএসসি পরীক্ষা দিতে পারি নাই। এবং ম্যাডামও আর আমার সাথে কথা বলে না, দপ্তরে তো তার পরিবার নিয়েই আছে। এবং ম্যাডাম সবার কাছে আমার সম্বন্ধে বাজে কথা বলতো, স্কুলে সবার কাছে বলতো আমি নাকি নেশা করতাম, আমি নাকি, সবাই বলতো যে ও এরকম শুকিয়ে যাচ্ছে কেন বা শুকিয়ে গেছে কেন। ম্যাডাম সবার কাছে বলতো ও নেশা করতো, আমি নাকি ঘরের মধ্যে বিভিন্ন নেশা করতাম। ভাই, যে ছেলের ভাত খাওয়ার মতো টাকা নাই, পকেটে 2 টাকা যার নাই, সে আবার নেশা করবে কোত্থেকে? ম্যাডাম আমাকে সবার কাছে বলি, স্কুলের যত শিক্ষক, ছাত্রছাত্রী যারা ছিল সবার কাছে বলতো মাহাতাব আমার ঘরে নেশা করতো, আমার ঘরে নেশা করতো দেখে আমি মাহাতাবকে ঘর থেকে বের করে দিচ্ছি, এগুলো ম্যাডাম বলতো। টাইফয়েডে পড়ে আমি এসএসসি পরীক্ষাটা দিতে পারলাম না। এবং ওই ঘরের মধ্যে আমি আর আমার নানি খুব কষ্ট করে থাকতাম, নানা মাঝে মাঝে এসে থাকতো। আর আমার মামারা এতটাই জঘন্য ছিল, এতটাই খারাপ ছিল, আমার নানি আমার কাছে এখানে থাকতো কেন, দিঘির পাড়ে আসতো কেন, আমার নানির গায়ে পর্যন্ত আমার মামারা হাত তোলে। আমার নানিরা আমার সামনে, আমার বড় মামা মারে, প্রচুর মারে আমার সামনে। দেখে আমার নানি মায়ের সহ্য করতে না পেরে দিঘিতে লাফ দিয়ে পড়ে, এরকমভাবে আমার মারে। আমি যাই না সামনে, কারণ আমি গেলে আমারও মারবে। তো আমার যখন এসএসসি পরীক্ষা হয়, আমার সব বন্ধুরা পরীক্ষা দিতে যাইতাছে, তখনকার কষ্টটা আসলে এই দুনিয়ার কাউরে বোঝানো যাবে না ভাই, এটা পৃথিবীর কেউ বুঝবে না। ওই কষ্টটা যে কতটা মারাত্মক, কতটা ভয়ঙ্কর, কতটা যন্ত্রণাদায়ক, এইটা ভাই অ্যাটলিস্ট কাউরে বোঝানো যাবে না। আমি চিৎকার করে কাঁদতাম, আল্লাহ রে তুমি আমারে মরণ দাও না কেন, বাঁচায় কেন রাখছো আল্লাহ, আর কত যন্ত্রণা সহ্য করব। আমার বন্ধুরা আমার সামনে এসএসসি পরীক্ষা দিল, এভাবে সবাই এসএসসি পরীক্ষা দিল, সবার রেজাল্ট আউট হলো, ভালো হলো। এবং একটা পর্যায়ে আমার নানি তখন আমার জন্য একটা গ্যারেজে, আপনার রিক্সা সিএনজির একটা গ্যারেজে আমার জন্য একটা কাজ ঠিক করলো। আমার টাইফয়েড তখন মোটামুটি ভালো হয়ে গেছে অনেক অংশ। হওয়ার পরে আমার নানি একটা গ্যারেজে আমার জন্য চাকরি ঠিক করলো। ওই গ্যারেজের মালিকের সাথে নানি কথাবার্তা বলছে, তো আমি তখন ওই গ্যারেজে কাজ করি। তো গ্যারেজের আমি মানে মোটামুটি ভালোই কাজ করতে পারতাম। তো মানে যতটুকু পারতাম আর কি, আমি গ্যারেজের কাজ করতাম। এরকম করতে করতে তো গ্যারেজের মালিকের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, মানে মোটামুটি খুব ভালো একটা সম্পর্ক হয়। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা সময় গ্যারেজের মালিক আমার সব দুঃখগুলো জানতো, যে আমি কোন ফ্যামিলি থেকে এসেছি বা আমার জীবনের ইতিহাস উনি প্রায় সবটাই জানতো। জেনে শুনে উনি একটা সময় আমাকে একটা প্রস্তাব দিল। প্রস্তাব বলতে আমার নানুর সাথে উনি কথাবার্তা বলে, ওনার একটা মেয়ে আছে যেটা আমার বয়সে বড়, নাম হচ্ছে নাদিয়া। উনি আমার বয়সে আর ম্যাক্সিমাম 6 থেকে 7 বছরে বড় হবে। এবং এই নাদিয়ার বিয়ে হয়েছে, 2টা বিয়ে হয়েছে। উনি খুবই কালো, মানে কুৎসিত চেহারা দেখতে ভালো না। 2টা বিয়ে হয়েছে, 2টা স্বামী ওনাকে ছেড়ে চলে গেছে, মানে 2টা স্বামী ওনার সাথে থাকতে পারে নাই, ডিভোর্স হয়ে গেছে। তখন ওই আমার নানুকে এই মালিক বলতেছে যে আমার মেয়ে নাদিয়াকে তোমার নাতির কাছে বিয়ে দিব, এবং বিয়ে দেওয়ার পরে তোমার নাতি আমার এই মেয়েকে নিয়ে আমার এই দোকানটা দেখবে। শুন, ওনার আরও বড় 2টা ছেলে আছে, ওনার 2 ছেলে 1 মেয়ে, মেয়েটা সবার ছোট। তো ওনার ছেলেরাও তখন এই দোকানে বসতো, এই দোকানেই থাকতো।
তো পরে উনি এটা সিদ্ধান্ত নিল। আমার নানু তখন বলল যে আমার নাতিটার তো এই দুনিয়াতে কেউ নাই, এখন আপনি যদি মনে করেন যে আপনার মেয়েরই বিয়ে দিয়া ওরে আপনি দোকানে বসাবেন, আপনার নিজের মেয়ের জামাই বানাবেন, তাহলে ঠিক আছে। আমার নানু কিন্তু ওই সময় মানে খুব বেশি হাঁটতে পারতো না, মানে হাঁটতে গেলে হসট খেয়ে পড়ে যেত। আর আমার নানু কিন্তু দীর্ঘদিন প্রায় 3 বছরের মতো মানে খাট থেকে উঠতে পারে না, এত পরিমাণে অসুস্থ ছিল। এখন আলহামদুলিল্লাহ একটু ভালো। তো এইবার আমার নানু আমারে করলো কি, এই লোকের সাথে মানে ওই লোকে আমার নানুর সাথে কথাবার্তা বলতো, এবং কথাবার্তা বলার পরে সর্বশেষ আমার নানু ঠিক আছে ওই লোকের মেয়ের কাছে আমাকে বিয়ে দিবে, মানে ওই মেয়েকে আমাকে বিয়ে করাবে। কিন্তু এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে ওনার যে মেয়েরা ছিল, মানে ওনার যে 2টা বড় ছেলে ছিল, তারা বরাবর মতো এই বিয়ের বিপক্ষে ছিল। তারা সবসময় বলতো যে না, আমরা কখনোই এই বিয়ে আমরা চাই না ওর কাছে আমার বোনদেরকে বিয়ে দিতে, মানে আমার কাছে তারা বিয়ে দিতে রাজি না। তাদের কথা হচ্ছে ছেলের বয়স কম এবং ছেলে একরকম হ্যাংলা পাতলা প্রতিবন্ধী, এত ভালো ভালো ছেলের কাছে আমার বোনকে বিয়ে দিলাম, তা আমার বোন তাদের সংসার করলো না, এখন এই ছেলে সংসার করবে নাকি, এরকমভাবে তারা তখন আমাকে কোনোভাবেই মেনে নিচ্ছিল না আর কি তাদের বোনের সাথে। পরে আমার মানে নাদিয়ার বাবার সম্পূর্ণ তিনি দায়িত্ব নিয়ে পরে নাদিয়ার সাথে আমাকে বিয়ে পড়ায় দেয়, এবং বিয়ে পড়ায় দিলে আমি ঘর জামাই তখন থাকতাম, ওই ওদের বাড়িতেই থাকতাম। ওদের বাড়িতে তখন আমার বাসর ঘর হয়, ওই ঘরে বা আমার যেদিন যে রাতে বাসর ঘর হয় এই রাতে আমার নাদিয়ার বড় 2 ভাই আমার বাসর ঘরে এসে আমার বাসর ঘরের দরজায় থামথাম করে লাথি মারে, কয়েকটা লাথি মারে আমাকে বের করে দেওয়ার জন্য, বা তারাই বিয়েটা মানতে পারেনি। এরপর থেকে দেখা গেল আমার পরিস্থিতি বা পরিণতি আরও অনেকটা ভয়ানক হয়ে গেল। আগে যেমন ছিলাম তার চেয়েও আরও করুণ। এখন দেখা যায় কথায় কথায় আমার যে ভাইয়েরা আছে ওইখানে চাকরি করে, নাদিয়ার বড় ভাই, ওরা আমার গায়ে হাত তোলে, আমাকে মারে, আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এবং এত পরিমাণে টর্চার করে যে সেগুলো বলার মতো না। এই সব কিছুই নাদিয়ার বাবা দেখতো। উনি এগুলো দেখতে দেখতে ওনার কাছে অনেকটা খারাপ লাগতো যে মেয়ের জামাইয়ের সাথে কেন এরকম করে, বা উনি আমাকে অনেক ভালোবাসতো, এটা আমি মিথ্যা বলবো না, উনি আমাকে সত্যিকার অর্থে অনেকটা ভালোবাসতো। তো উনি আমাকে অনেক বেশি ভালোবাসতেন, ওনার সামনে আমার গায়ে হাত তুলতো, আমার সাথে দুর্ব্যবহার করতো, খারাপ ব্যবহার করতো, উনি খুব কষ্ট পাইতো। এরকম করতে করতে উনি তখন করলো কি, আমার নানুর সাথে আলোচনা করলো যে তোমার নাতিটার তো আমি আমার মেয়েটারে বিয়ে করাইলাম, এবং আমি কিন্তু নাদিয়ার সাথে খুব ভালো ছিলাম, নাদিয়ার সাথে আমার সংসার জীবনটা অনেক ভালো কাটতেছিল। নাদিয়া দেখতে শুনতে ভালো না, এবং ও অনেকটা মানে একটু বদমেজাজের রাগী ছিল, তারপরও আমার সাথে খুব ভালো ছিল। জানিনি তো আগুনের সাথে পানি থাকলে তো সবসময় সব ঠিকই থাকে। নাদিয়া আমার গায়ে হাত তুললে আমি কোনো কিছু বলতাম না, বা আমার সাথে ঝগড়া করলে আমি চুপচাপ থাকতাম। তো এই জন্য একটা সময় দুজনের মাঝে একটা ম্যাচিং বা আন্ডারস্ট্যান্ডিং চলে আসে। তো সব কিছু ঠিক হয়, সব কিছু ঠিকঠাক হওয়ার পরে দেন নাদিয়া তখন আমার বলতেছিল, নাদিয়ার বাবা আর কি আমার নানুর সাথে আলোচনা করে বলে যে তোমার নাতিটার আমি বিদেশ পাঠিয়ে দিই, তুমি কি বলো? কারণ এইভাবে আমার ছেলেগুলোর সাথে তোমার নাতি কাজ করতে পারবে না। এইভাবে যদি কাজ করে কবে আমার ছেলে, আমার বড় ছেলে বা আমার মেজো ছেলে এগুলো যে রাগী, কোন সময় সে তোমার নাতিটারে মেরে ফেলে, পেটের মধ্যে চাকু ঢুকিয়ে দেয় নাকি। একবার আমারে তারা 2 ভাই মারার জন্য অলরেডি অনেক প্ল্যানিং করছে। তা আমার শ্বশুরের কারণে তারা ওই প্ল্যানিংয়ে সাকসেস হতে পারে না, আমাকে মেরে ফেলার জন্য লোক পর্যন্ত ভাড়া করছে যে আমাকে তারা মেরে ফেলবে। এমনি আরেকটা কিছু বলে রাখি, এই ঘটনার মধ্যে কিন্তু আমি এভাবেই পড়ে আসছি। আর আমার যে ম্যাডাম, ওই ম্যাডামের সাথে আমার যোগাযোগ হতো না। ম্যাডাম ওই স্কুলেই শিক্ষকতা করতো, ওইখানেই থাকতো, এবং আমার যেই মেয়ে বান্ধবী ছিল ইপ্তি, এই ইপ্তিও কিন্তু ওখানে পরীক্ষা দিয়ে চলে গেছে। আর আমি কিন্তু ইপ্তিকে অনেকবার জিজ্ঞেস করছিলাম, সরাসরিও জিজ্ঞেস করছি, ইপ্তি তুই ম্যাডামকে কিছু বলছিস কিনা। ইপ্তি আমাকে বল আল্লাহর কসম করে বলতেছে ম্যাডামকে কিছুই বলি নাই। তবে আমি শিওর ইপ্তি বলছি, ইপ্তি না বললে তো ম্যাডাম আজকে এত বছর পর আমার সাথে এরকম দুর্ব্যবহার করতো না। যাই হোক, পরে আমার নানু আর আমার শ্বশুর মিলে সিদ্ধান্ত নিল আমাকে বিদেশ পাঠিয়ে দিবে। তাদের দুজনের সিদ্ধান্তে শরণাপন্ন হলাম। দেন আমার শ্বশুর তখন আমাকে গোপনে টাকা দিল, আমারে বললো তুমি কিন্তু আমার ছেলেদেরকে কিছু বলবা না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি কাউরে বলবো না। পরে উনি আমার পাসপোর্টের জন্য টাকা দিল, এবং পাসপোর্টের জন্য টাকা দেওয়ার পর আমি তখন পাসপোর্ট করলাম। আমার পাসপোর্ট হলো, পাসপোর্ট হাতে পাওয়ার পরে উনি আমাকে বললো যে পাসপোর্ট জমা দিছে এক জায়গায়, বিদেশের জন্য জমা দিছে। তা জমা দিছে হচ্ছে ওমান, একটা দেশ আছে, ওই দেশে যাইতে কম টাকা লাগে নাকি, ওমানে তখন জমা দিছে। তো জমা দেওয়ার পরে প্রায় 4 মাস পর্যন্ত আমরা ঘুরছি, ওই ওমানের ভিসাটা আমার হয় নাই। এখন ওমানের ভিসাটা যেহেতু হয় নাই, ওমানের ভিসাটা নেওয়ার পরে উনি আরেকটু বেশি টাকা দিয়ে এবার সৌদি আরবে লাইন দেয়। তো সৌদি আরবে লাইন দেওয়ার কিছুদিন পরেই আমার সৌদি আরবের ভিসাটা হয়ে যায়। তো আমার শ্বশুর আমাকে সবসময় বলতো যে খবরদার, শুধু আমি, তুমি আর তোমার নানি আর তোমার বউ ছাড়া এই কথাটা যদি পৃথিবীর একটা কাকপক্ষীয় টের না পায় যে আমি তোমাকে বিদেশ পাঠাইতেছি, যদি কোনোভাবে এটা কেউ টের পায়, বিশেষ করে আমার ছেলেরা যদি জানতে পারে, তাহলে আমাকে মেরে ফেলবে। তুমি কিন্তু ভুলেও কারো কাছে বলবা না। আমি বললাম না, আমি কারো কাছেই বলবো না। আসলে আমি কারো কাছে বলি নাই। একসময় আমার ফ্লাইট হয় চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে আমার এই আপনার সৌদির ফ্লাইট হয়।
আমি সৌদি চলে যাই, কিন্তু আমি এটা কারো কাছে বলি না। যেদিন আমার ফ্লাইটে আমার নানু যায়, আমার নানা যায়, আমার শ্বশুর যায় এবং হচ্ছে আমার ওয়াইফ যায়, তারা আমাকে এয়ারপোর্টে বিদায় নেয় এবং বিদায় দেওয়ার পর আমি তখন চলে যাই। তো কীভাবে আমার শ্বশুর পরে তার ছেলেদেরকে ম্যানেজ করে বা কীভাবে তারা বলে, এগুলো আর আমি জানি না। তো সৌদি আরবে যাওয়ার পরে আমি যেই কাজে যাই, কাজটা অনেক ভালো ছিল, অনেক ভালো একটা কাজে যাই এবং সেখানে ভালো টাকা বেতনও পাইতাম। আমি প্রচুর টাকা পাঠাতাম আমার শ্বশুরের জন্য। আমার তো আসলে এই দুনিয়াতে কেউ ছিল না। ধরেন আমার নানির জন্য কিছু টাকা দিতাম, কিন্তু নানু আমার কাছ থেকে টাকা নিত না। আমি যদি নানুকে টাকা দিতাম, নানু নিত না। আমি ফোনে কথা বলে নানু খুব কান্না করতো আমার জন্য, নানা খুব কান্না করতো। আমি টাকা পয়সা দিতে চাইলেও তারা নিত না। তারা বলতো তোর টাকা আমাদের প্রয়োজন নাই, তুই ভালো থাক, আল্লাহ তোরা ভালো রাখো, তুই ঠিকমতো কামাই রুজি কর, তুই টাকা পয়সা ইনকাম কর, তুই বড় হ, আমরা এটাই চাই, আমাদেরকে টাকা পয়সা দেওয়া লাগবে না, আমরা তোর জন্য দোয়া করি। এরকম করে নানা নানি দুজনেই কান্নাকাটি করতো এবং আমার কথা খুব শুনতো, আমাকে খুব মিস করতো, খুব আদর করতো, ভালোবাসতো। তা এরকম যাওয়ার পরে আস্তে আস্তে করে আমি তখন ফেসবুক চালাইতে শুরু করি। অ্যান্ড ফেসবুক অনেক পুরনোই ছিল, মানে আমি তো আসলে ওরকম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতাম না। বিদেশে যাওয়ার পর অ্যান্ড্রয়েড ফোন কিনি। একদিন ফেসবুকে ঘাঁটাঘাঁটি করতে করতে হঠাৎ করে আমি ওই ফেসবুকে ঘুরতে ঘুরতে আমার ওই যে মেয়ে বান্ধবী ছিল ইপ্তি, মনে আছে কিনা ইপ্তির কথা, ইপ্তির আমি একদিন ফেসবুকে পাই। ইপ্তির একটা ছবি দেখি ওর ফেসবুকে পাই। পাওয়ার পরে আমি তখন ইপ্তিকে নক করি, হোয়াটসঅ্যাপে আপনার ইয়েতে লক করি, মেসেঞ্জারে নক করি এবং নক করার পরে ইপ্তির সাথে আমার কথা হয়। তো ইপ্তির মাধ্যমে আমি প্রথম জানতে পারি আমাদের যেই ম্যাডাম ছিল একা ম্যাডাম নাকি আমাদের এক টিচারের সাথে স্কুলের ক্লাসরুমে ধরা খায়। এটা আমি জানতাম না ভাই। সৌদি আসার অনেক বছর পরে বিষয়টা জানতে পারি, একা ম্যাডাম স্কুলের এক শিক্ষকের সাথে ধরা খাওয়ার পরে একা ম্যাডাম চলে যায়, মানে ওখান থেকে একা ম্যাডামকে মানে ট্রান্সফার করে দেয়। একা ম্যাডাম আরেকটা স্কুলে চলে যায়, ওইখানে ম্যাডাম আছে এবং এই শিক্ষককেও ট্রান্সফার করে দেওয়া হয়। তো আমি তখন এই সাথে ইপ্তির সাথে অনেক কথা বলতাম। ইপ্তি আমার বলতো, দেখ ম্যাডাম তোকে ইউজ করছে, ম্যাডাম তোর সাথে খারাপ কাজ করছে, এগুলো আসলে ম্যাডাম ঠিক করে নাই। এবং ইপ্তিরও বিয়ে হয়, ইপ্তির হাজব্যান্ডও সৌদি আরবে, মানে আমি যেখানে থাকতাম সৌদিতেই থাকতো। তো ইপ্তি মানে বলতো ওর হাজব্যান্ডও খুব একটা ভালো না, ওর হাজব্যান্ড নাকি কোন বাসায়, মানে যে বাসায় থাকতো ওই বাসার কাজের মেয়ে ছিল, পিলিপিনি কাজের মেয়ে, ওই কাজের মেয়ের সাথে নাকি ওর মানে হাজব্যান্ডের পরকীয়া চলতো। ওর হাজব্যান্ড মূলত ড্রাইভিং বিষয়ে আছে, সৌদিদের গাড়ি চালায়, তো বাসার কাজের মেয়ের সাথে ওর হাজব্যান্ডের একটা খারাপ সম্পর্ক আছে, এগুলো আমাকে বলতো। তো আমাকে বলতো তুই একটু ওইখানে যা। আমি মাঝে মাঝে যাইতাম ওর হাজব্যান্ডের ওখানে, যে বলতাম যে এটা তুই কেন, বা এটা আমি যাইতাম দেখে এরকম উনি আরও রাগ করতো, মানে ইপ্তির হাজব্যান্ড আরও রাগ করতো আমি ওখানে কেন যাইতাম এবং আমি ইপ্তির সাথে ফোনে কেন কথা বলি, ইপ্তির সাথে আমার কী সম্পর্ক। উনি আসলে বিষয়টা আরও হার্ড করে নিয়েছে এবং এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল মানে ইপ্তির সাথে ওর হাজব্যান্ডের শুধুমাত্র আমার জন্য, এই যে আমি ওর হাজব্যান্ডের বাসায় যাইতাম এবং বলতাম আপনি এগুলো কেন করেন, আসলেই কিন্তু ইপ্তির হাজব্যান্ড ওই পিলিপিনি মেয়ের সাথে পরকীয়ায় লিপ্ত ছিল ওখানে। আমি ইপ্তিকে এগুলো বলতাম দেখে ও বিদেশ থেকে ইপ্তিকে তালাক দিয়ে দেয়, মানে মোবাইল ফোনের মাধ্যমে ও তালাক দিয়ে দেয় এবং তালাক দিয়ে এটাও ফেসবুকে ওয়ালে লিখেও দেয়। তো ইফতি তখন তালাক হয়ে যায়, ইফতি তখন শ্বশুর বাড়ি থেকে ওদের বাড়িতে চলে আসে। তো ওদের বাড়িতে থাকতো। একদিন আমার ভিতরে হঠাৎ করে যে ইফতির সাথে কথা বলতে বলতে, তখন তো কাঁচা টাকা কামাইতাম, মাসে 70,000-80,000 টাকা কামাইতাম। আমার শ্বশুর আমাকে যে টাকা দিয়ে সৌদি আরবে পাঠাইছে তার 100 গুণ টাকা আমি আমার শ্বশুরকে দিয়ে দিছি। আমার মনে হয় কম করিলেও 50 লাখ টাকার উপরে আমি আমার শ্বশুরে দিচ্ছি। আমি ওখানে প্রচুর টাকা কামাইতাম ভাই, এত টাকা কামাইতাম আমি বলে বোঝাতে পারবো না, আমার ইনকাম এত ভালো ছিল। দেন একটা পর্যায়ে হলো কি, মানে এক পর্যায়ে দেখা গেল যে আমার শ্বশুর, এখানে দেখা গেল যে ইপ্তি সাথে কথা বলতে বলতে একদিন আমার হঠাৎ করে মনে হলো যে আমি একটু, মানে ইপ্তি আমারে বললো যে আমি আজকে এই একা ম্যাডামের সাথে কথা বলছি, মানে ইপ্তির সাথে কিন্তু একা ম্যাডামের কথা হতো ফোনে। তো বলে আমি একা ম্যাডামের সাথে কথা বলছি, ইপ্তি আমারে বলতেছে। আমি বললাম যে একা ম্যাডামের সাথে কথা বলছিস, মানে আমার ভিতরে কেন জানি মনে হলো যে দীর্ঘদিন তো ওনার বাসায় ছিলাম এবং উনি তো আমাকে অনেক হেল্প করছে বা অনেক কিছু করছে, যাই হোক খারাপ করুক আর ভালো করুক, ওনার ইনকামের টাকা তো আমি খাইছি, ওনার ঘরের খাবার তো আমি খাইছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে আমি একটু ইফতি ম্যাডামের সাথে মানে একা ম্যাডামের সাথে কথা বলবো। পরে আমি ইফতিরে বললাম যে ইফতি আমারে তাহলে একা ম্যাডামের নাম্বারটা একটু দে। পরেও আমারে বললো নাম্বার লাগবে না, নাম্বার দিলে ম্যাডাম মাইন্ড করবো, আমি তোর ম্যাডামের ফেসবুক আইডিটা দিতেছি। পরে ম্যাডাম তখনও ফেসবুক চালাইতো, পরে ফেসবুক আইডিটা আমাকে দিল পরে আমি একদিন ম্যাডামের ফেসবুকে নক দিলাম। নক দেওয়ার পরে ভাই আমি নক দেওয়ার সাথে সাথে আমার মনে হয় এই প্রথম কোনো এক নারী যাকে ফেসবুকে নক করার সাথে সাথে রিপ্লাই। আমি নক করে বললাম যে কেমন আছেন, উনি সাথে সাথে রিপ্লাই দিল এবং মানে এত বড় একটা প্যারাগ্রাফ লিখে দিল, বিশাল প্যারাগ্রাফ, যে মাহাতাব তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার উপর অনেক অবিচার করেছি, অনেক অন্যায় করেছি, এই জন্য স্কুল কমিটির লোকেরা আমাকে সন্দেহ করে আমাকে এক টিচারের সাথে মানে প্রতারণা করে চক্রান্ত করে আমাকে এক টিচারের সাথে ধরাই দিছে এবং ধরাই দিয়ে আমাকে স্কুল থেকে বহিষ্কার করে দিছে।
আমি প্রতারণার শিকার হয়েছি, আমি তোমার উপর অন্যায় করছি, জুলুম করছি, অবিচার করছি, এই জন্য আল্লাহ আমার বিচার করছে, মাহতাব তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, অ্যান্ড আমি সব কিছুর জন্য অনেক সরি। মানে উনি খুবই আমার কাছে বিনয়ী হয়ে গেল। এবং এরপর থেকে আমি বললাম, না ম্যাডাম ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা তো আর আপনি খারাপ বলেন না, আপনি তো ঠিকই বলছেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সমস্যা নাই, আপনার সাথে আমি মাঝে মাঝে কথা বলবো। এবারও ম্যাডাম আমাকে সবসময় ফোন দিত, মাহতাব তোমার কাজ কেমন চলতেছে, তোমার সমস্যা কী, তোমার কোনো প্রবলেম আছে কি না, তুমি ঠিকমতো কাজ করতেছো তো, তোমার টাকা পয়সা লাগবে কি না। মানে উনি আমার প্রতি এতটাই সিরিয়াস হয়ে পড়ে, মানে খুব বেশি সিরিয়াস। এবং সিরিয়াস হতে 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 ভাই আসলে আমি জানি আমার দোষ আছে, এখন সবাই হয়তো আমাকে দোষী ভাববে, কিন্তু আমি জানি না যে আমি উঠতি বয়সে একটা ছেলে ছিলাম, আমার বউ ছিল, কিন্তু আমার নাদিয়ার সাথে আমার খুব বেশি একটা কথা হতো না। নাদিয়া আমাকে আসলে খুব বেশি একটা কল দিত না, আর নাদিয়ার সাথে কথা বলে আমি কোনো মজাও পাইতাম না, কারণ ও কথা বলার সময় খুব কর্কট ভাষায় আমার সাথে কথা বলতো, মানে গালাগালি করে কথা বলতো। অ্যান্ড ভিডিও কল দিলে ওরে দেখে আসলে আমি খুব একটা তৃপ্তি পাইতাম না, ভালো লাগতো না। তো তখন আমার বেশিরভাগই ওই একা ম্যাডামের সাথে মেসেঞ্জারে কথা হতো এবং একা ম্যাডাম এরকম করতে করতে একটা সময় আমাকে বলতো যে মাহতাব আমার ভিডিও কল দাও। তো উনি ভিডিও কলের কথা বলে আমি তখন ভিডিও কল দিতাম। ধরুন উনি কোথাও বাইরে যাবে, একটা ড্রেস পরছে, আমরা বলে যে মাহতাব এই ড্রেসটা পরে যাবো, এটা কেমন লাগতেছে তোমার কাছে। তো আমি আগেও কিন্তু ওনার বাসায় যখন থাকতাম না, ম্যাডাম কোনো একটা ড্রেস পরলে আমাকে এসে দেখাইতো যে মাহতাব এটা কেমন লাগে, দেখো তো ভালো লাগে কি না। জি ম্যাডাম ভালো লাগে অথবা খারাপ লাগে, তো যেটা বলতাম উনি ওই ড্রেসটাই পরতো। তাই এরকম আমার ভিডিও কল দিয়ে বলে মাহতাব আমি এই ড্রেসটা পরছি, এটা কেমন লাগে তোমার কাছে, ভালো লাগে। তো আমি যদি বলি হ্যাঁ ম্যাডাম ড্রেসটা তো অনেক সুন্দর ভালো, তাইলে উনি এটা পরে যাবে। আর আমি যদি বলি যে না ম্যাডাম ড্রেসটা ভালো লাগে না, এটা খুলে ফেলবে, অন্য ড্রেস পরবে। তো এরকম করে ভিডিও কলে মানে এটা সেটা করতে করতে আমি কখন যে মানে আস্তে আস্তে করে নোংরামির দিকে ঢুকে যাই আমি আসলে এটা বুঝতে পারি না। সবসময় উনি আমাকে কল দিত, আমার সাথে কথাবার্তা বলতো, এবং সর্ববিষয়ে ওনার পারিবারিক, ওনার হাজব্যান্ড, ওনার সন্তান, ওনার মেয়ে, তখন ওনার মেয়েটাও মোটামুটি বড় হয়ে যায়, তো সব বিষয়ে আমার সাথে আলোচনা করতো। এবং এরকম করতে করতে উনি ভিডিও কল দিত। তো ভিডিও কল দিয়ে উনি মাঝে মাঝে আমাকে বলতো যে মাহতাব আমার খুব ইচ্ছা করতেছে তোমাকে একটু দেখার জন্য, তুমি একটা শর্ট প্যান্ট পরে আমার একটি ভিডিও কলের সামনে আসো। মানে এইভাবে ওইভাবে অনেকভাবে। এবং একটা সময় আমিও ভাই আই এম সরি যে আমিও আসলে ওনার প্রতি দুর্বল হয়ে পড়ি, এবং দুর্বল হয়ে যাওয়ার পর উনি যা বলতাম আমি তা করতাম। ক্যামেরার সামনে আমাকে যেমনি আসতে বলতো আমি তেমনি আসতাম, কাপড় ছাড়া আসতে বললে কাপড় ছাড়াই আসতাম। এরকমভাবে ম্যাডামের সাথে আমার প্রায় 1.5 বছরের মতো, 1.5 থেকে 2 বছরের মতো ফোনে কথাবার্তা হয়। এতে আমার বিদেশের বয়স হয়ে যায় প্রায় আপনার 7 বছরের কাছাকাছি। আমি টানা 7 বছর বিদেশ করি, এবং 7 বছর বিদেশ করার পরে এবার আমি দেশে আসবো, কারণ আমি তো অনেক টাকা পয়সা আমার শ্বশুরে দিছি বা এইগুলো করছি, পরে আমি দেশে আসছি। এতে আমার নানি কিন্তু মারা গেছে, আমার নানাও মারা গেছে, নানিও মারা গেছে। আমি কারো কবর মানে আমি কারোরে দাফন করতে পারি নাই, কারো লাশ আমি দেখি নাই। পরে সৌদি আরব থেকে আসি 7 বছর পরে, আসার পরে আমি আমার নানা নানির কবর জিয়ারাত করি, ওখানে কান্নাকাটি করি, এবং আমি ওখানে মিলাদ পড়াই, সবার কাছে দোয়া আছে আমার নানা নানির জন্য। কিন্তু এরপরে আমি আসার পরে আমি চিন্তা করলাম যে আসলে আমি যেভাবে আসছি এইভাবে তো আমার দিন কাটতে পারে না, আমি তো আমার শ্বশুরবাড়িতে থাকবো না, আমার তো নিজস্ব কোনো কিছু একটা দরকার। আমি তখন একটা ঘর বানানোর মানে চিন্তা ভাবনা করলাম যে আমি একটা ঘর বানাবো, কোথাও আমি একটা জায়গা কিনবো। তো সব টাকাই তো আমি আমার শ্বশুরের অ্যাকাউন্টে পাঠাইতাম। তো এবার আমি আমার শ্বশুরে বললাম যাবো আপনি আমার জন্য এক্সট্রা কোথাও একটু জায়গা দেখেন, আমি একটু জায়গা কিনবো। পরে উনি আমার জন্য একটা জায়গা দেখে, ভালো একটা জায়গা দেখার পর আমার বলে যে জায়গার দাম হবে প্রায় 20 লাখ, এখন এটা নিবা কিনা। আমি বললাম 20 লাখ হলে 20 লাখ আমি নিব, কারণ আমার তো বাড়ি করতে হবে, আমার থাকতে হবে। পরে বলে ঠিক আছে তাহলে বায়না দাও। পরে আমি বললাম যে আব্বা আমার কাছে তো টাকা নেই, আপনি বায়না দেন। এই কথা বলে তখন আমার শ্বশুর কী করে 20,000 টাকা, বুঝেন জমির দাম 20 লাখ, উনি 20,000 টাকা বায়না দেয়। বায়না দেওয়ার পরে যেদিন দলিল করতে যাব, উনি আমাকে বলে যে মাহতাব দলিলে যাব, তুমি টাকা পয়সা নিয়ে নিও। এই কথা যখন আমার বলে আমি তখন মানে চিন্তা করতেছি কিরে আমার এটা কী বলে, টাকা পয়সা নিয়ে নেবো, মানে আমার কাছে কি কোনো টাকা আছে নাকি। আমি সৌদিতে থাকা অবস্থায় যে পরিমাণের বেতন পাইতাম, বেতন পেয়ে সাথে সাথে তো আমি আমার শ্বশুরের অ্যাকাউন্টে পাঠিয়ে দিতাম। আমি তো 1 টাকাও আমার কাছে রাখতাম না, সব টাকা আমি আমার শ্বশুরকে দিয়ে দিতাম। এখন উনি আমার এটা কী বলতেছে যে আমি আমার কাছ থেকে টাকা নিব। পরে আমি বললাম যে আব্বা আপনি এটা কী বলেন, আমার কাছে কি কোনো টাকা আছে? আমার কাছে তো কোনো টাকা নাই, আমি তো মাস শেষে যা পাইছি সবই তো আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি। উনি আমারে বলে তুমি আমার কয় টাকা দিছো? আমি বলি কী বলেন আপনি কয় টাকা দিছো? উনি বলে আমার কাছে তোমার কোনো টাকা পয়সা নাই। আমি বললাম উনি আব্বা এটা কী বলেন? এরই মাঝে উনি ওনার বড় 2 ছেলের ইতালি পাঠায় দেয়। অনেকে আমার তখন বলতো যে মাহতাব তোমার টাকা দিয়ে কিন্তু ওনার ছেলের উনি বিদেশে পাঠাইতে আসে। আমরা অনেকে ফোন করে বলতো, বাট আমি এগুলো বিশ্বাস করতাম না, যে কারণে আমি জানি আমার শ্বশুর তার ছেলেদের সাথে ফাইট করে আমার বিদেশে পাঠাইছে, উনি তো অ্যাটলিস্ট আমার সাথে এরকমটা করবে না। পরে জানতে পারলাম যে না,
আমি বিদেশে যত টাকা পাঠাইছি সব টাকা দিয়ে উনি ওনার ছেলের নামে এটা করছে ওইটা করছে, এবং ওনার ছেলের উনি বিদেশে পাঠিয়ে দিয়েছে, 2টা ছেলের ইতালি পাঠাইছে। আপনি কত টাকা লাগছে এবার বুঝেন। আমি বললাম আব্বা আপনি এটা কী বলেন, আমি যা কয়েক বছর বিদেশ করছি খানার 10টা 5টা টাকা ছাড়া আমি তো 1টা টাকা আমার সাথে রাখি, কিন্তু সব টাকা আপনার কাছে দিয়ে দিছি, আপনি এগুলো কী বলতেছেন? মানে আমি তো আপনার কথা কোনো কিছু বুঝতে পারতেছি না। পরে আমারে বলে উল্টাপাল্টা কথা বললেন, আমার কাছে কোনো টাকা নাই, মানে আমার কাছে কোনো রকমের টাকা পয়সা নাই। এবং একইভাবে আমি যখন এই কথাটা নাদিয়ারে বলি যে তোমার আব্বা তো এরকম এরকম আমার কাছ থেকে প্রতি মাসে মাসে বিদেশ থেকে টাকা নিত, আমি ওনারা টাকা পাইতাম, বলে আমার আব্বারে তুমি কী টাকা দিছো, তুমি টাকা কই নষ্ট করছো তুমি জানো। বাপ আর মেয়ে মিলে তখন আমার সাথে এত পরিমাণে দুর্ব্যবহার খারাপ ব্যবহার করতো, আমি আসলে বলে বোঝাতে পারবো না। এমত অবস্থার ভিতরে একদিন আমাকে কল দিল একা ম্যাডাম কল দিল। কল দেওয়ার পরে উনি যেহেতু শিক্ষিত মানুষ, ওনার সাথে শেয়ার করলাম যে ম্যাডাম এই কিছু আমার সাথে ঘটছে, এইগুলো উনি আমার সাথে, আমার শ্বশুর ওরা করলো, আমার সাথে এই খারাপ কাজ করলো, মানে আমার সব অর্থ সম্পদ নিয়ে গেছে। পরে একদিন ম্যাডাম বললো একটা কাজ করো মাহতাব, একদিন আমার বাসায় আসো, তুমি তো বিদেশ থেকে আসছো, আমরা এই বিষয়টা নিয়ে মানে বৈশা আলোচনা করি, তোমার সাথে বৈশা কথা বলি, তোমাকে একটা বুদ্ধি পরামর্শ দিব, তুমি আসো। এই বলার পরে আমি একদিন ম্যাডামের বাসায় গেলাম। ম্যাডামের বাসায় যাওয়ার পরে ম্যাডাম আমাকে খাওয়া দাওয়া করাইলো। খাওয়া দাওয়া সব কিছু করানোর পরে ম্যাডামের বাসায় আমি বসার পরে বাসাটা কেন যেন আমার কাছে ম্যাডামের বাসা মনে হলো না, মানে মনে হলো যেন এটা অন্য কারো একটা বাসা এরকম। কারণ আমি বললাম ম্যাডাম বাথরুম কোন দিকে, উনি বলতে পারতেছে না। এরকম করে সন্ধ্যা লাগলো, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ম্যাডাম তখন আমার বলতেছে, ডিরেক্টলি আমার একদম খোলাখুলিভাবে বলছে, মাহতাব আমি তোমার সাথে এটা করতে চাই। আমি আর বাধা দিলাম না, যেহেতু ওনার সাথে আমার হাজারো বার এই ধরনের সম্পর্ক হয়েছে, এবং এই কাজটা ওনার সাথে আমার সেদিন হওয়ার পরে তিনি আমার বলতেছে যে তুমি আমার বিয়ে করা লাগবে। আমি বললাম ম্যাডাম আপনি এটা কী বলেন, আমি সারা জীবনের ইনকাম আমার ওয়াইফকে দিয়ে দিলাম, এবং আমি সেই টাকা এখন নিতে পারতেছি না, আমি আপনার কেন এখন বিয়ে করবো? বলে তুমি আমার বিয়ে করা লাগবে। না, আমি আপনার বিয়ে করবো না। এবং তখন আমি জানতে পারি ম্যাডামের ওই ঘটনার পরে, ম্যাডাম যে স্কুলে ধরা খাইছিল আমাদের স্কুলে, ওই ঘটনার পরে ম্যাডামের হাজব্যান্ড ম্যাডামকে ছেড়ে দিয়েছে, এবং ম্যাডামের 2 ছেলে আছে, তারাও ম্যাডামকে ছেড়ে চলে গেছে, শুধু ম্যাডামের ছোট মেয়েটা ম্যাডামের সাথে আছে। তাই আমি বললাম যে ম্যাডাম আমি এটা করতে পারবো না। উনি আমাকে খুব জোর করতেছে যে না তুমি আমার এটা করাই লাগবে। আমার কাছ থেকে আমার মোবাইল ফোন নিয়ে গেছে, মানে সমস্ত যোগাযোগ, আমি কারোর সাথে আর কোনো যোগাযোগ করতে পারি না। ওই ফ্ল্যাটের মধ্যে, ওই ঘরের মধ্যে আমাকে মানে টোটালি আটকাই ফেলছে, আমি ঘর থেকে বের হইতে পারি না। আমি তখন বললাম যে ম্যাডাম আমার সাথে এগুলো কেন করতেছেন, আমি গরিব মায়ের একটা সন্তান, আমার তো এই দুনিয়াতে কেউ নেই। উনি আমার ঘরের মধ্যে রেখে আমাকে যৌন নির্যাতন করতে শুরু করে। আমি বলছি আমি মরে যাবো, তারপর আমি এই ম্যাডামকে বিয়ে করবো না। বলতেছে তোর ওয়াইফকে তুই ডিভোর্স কর, আমি উকিল নিয়ে আসি, তোর ওয়াইফকে ডিভোর্স করে তুই আমার বিয়ে কর। আমি বলছি না, এবং উনি আমাকে 50 লক্ষ টাকা কাবিনে বিয়ে করবে। উনি বলে আমাকে 50 লাখ টাকা কাবিন দিতে হবে। মানে আমি বুঝতে পারতেছিলাম যে উনি আমাকে এভাবে আটকাই ফেলতেছে। একদিন রাতের বেলায় উনি আমার সাথে খুব জোরাজোরি করতেছে, আমার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য। আমি করি না করার পর উনি তখন কী করে, আমাকে জোর করে ড্রিঙ্কস করায়, এবং জোর করে ড্রিঙ্কস করানোর পরে আমি ড্রিঙ্কস করি, এবং এরপরে আমার আর কোনো কিছু মনে নাই। আমি যখন ঠিক হই, সুস্থ হই, তখন আমি দেখি আমি হসপিটালে, এবং হসপিটালে ঠিক হওয়ার পরে জ্ঞান ফেরার পরে হসপিটালে থাকা অবস্থা আমি দেখতে পাই আমার পায়ের অংশ সম্পূর্ণভাবে ব্যান্ডেজ করা, এবং ব্যান্ডেজের মধ্যে আসি এরইভাবে ম্যাডাম কীভাবে জানি আমার পাসপোর্ট পর্যন্ত আমার থেকে নিয়ে আনে, মানে পাসপোর্ট আমার বাড়ি থেকে নিয়ে আসে। কীভাবে আনে এটা ম্যাডামে জানে, আমি জানি না। আমার পাসপোর্ট নিয়ে এসে ম্যাডাম আমার পাসপোর্টে ইন্ডিয়ান ভিসা লাগায়, এবং ইন্ডিয়া ভিসা লাগানোর পরে ম্যাডাম আমাকে ইন্ডিয়া নিয়ে যায় চিকিৎসার জন্য। এইটা চিকিৎসার জন্য আমার যৌনাঙ্গনি, আমার গোপনাঙ্গনি কেটে ফেলে। এরপরে আমাকে ইন্ডিয়া নিয়ে যায়। ইন্ডিয়া নিয়ে গিয়ে উনি আমার চিকিৎসা করায়। তো ইন্ডিয়া নিয়ে গিয়ে উনি আমাকে চিকিৎসা করায়। তো চিকিৎসা করায় যে আমার ওভাবে ভালো কোনো চিকিৎসা হয় নাই, ওভাবে বেটার কোনো ভালো কোনো চিকিৎসা আমার হয় নাই। এবং আমি দীর্ঘ প্রায় 4 মাসের মতো এই ওনার কাছে ছিলাম। 4 থেকে 5 মাসের মতো আমি ইন্ডিয়া বাংলাদেশ মিলাইছিলাম। তো আমি কোম্পানি থেকে ছুটি আনছি মাত্র 3 মাস, আমি 5 মাস থেকে গেছি। আমার সৌদির ভিসাটাও ক্যান্সেল হয়ে গেছে। এবং ইন্ডিয়া থেকে আমি ফিরে আসার সময় আমি যখন সুস্থ হই মোটামুটি, ইন্ডিয়া থেকে উনি আমাকে যখন নিয়ে আসবে, আমি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে, হযরত শাহজালাল এয়ারপোর্ট থেকে আমি তখন পালাইয়া যাই। মানে আমি ওনাকে একটু কাইট দিয়ে আমি তখন পালাইয়া যাই, এবং পালিয়ে গিয়ে আমি তখন সর্বপ্রথম এই ইফতির সাথে যোগাযোগ করি। ইফতির নাম্বারটা আমার মুখস্থ ছিল, দেশের নাম্বারটা। ইফতির সাথে যোগাযোগ করলে পরে ইফতি আমারে বলে যে তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। ইফতি তখন করতো গিয়ে চাকরি করতো, একটা গার্মেন্টসে চাকরি করতো, চট্টগ্রাম শহরে থাকতো। তা আমার বলে তুমি শহরে চলে আসো।
পরে আমি ঢাকা থেকে চিটংয়ে আসি, আসার পরে ইফতির বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমি ইফতিকে সব কিছু খুলে বলি। ইফতি তখন কান্না করে, মানে কান্না করে করে বলে যে তোমার জীবনটা এতটা কষ্টের কেন, তুমি যেখানে যাও সেখানেই কেন এভাবে আঘাত পাইতেছো, কেন এভাবে কষ্ট পাচ্ছ। এরই মাঝে আমি এটাও জানতে পারি যে আমার শ্বশুর আমার ওয়াইফকে দিয়ে, মানে আমার বউ নাদিয়াকে দিয়ে আমাকে ডিভোর্স দিয়ে দেয়, এবং ডিভোর্স দিয়ে এরই মাঝে উনি নাদিয়াকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়। উনি সবার কাছে বলে বেড়াইতে আসে যে এবার সহ নাদিয়ার কিন্তু চতুর্থ বিয়ে হলো, আমি তৃতীয় বিয়ে করছি, এবার চতুর্থ বিয়ে দিল। উনি সবার কাছে বলে যে আমার এক মেয়ের সাথে সম্পর্ক, আমি ওই মেয়ের সাথে এসে পালাই গেছি, আমি ওনার সাথে কোনো যোগাযোগ রাখি নাই, ওনার মেয়ের সাথে আমি কোনো যোগাযোগ রাখি নাই। মানে আমার টাকাগুলো মাইট দেওয়ার জন্য উনি ওনার মেয়েকে দিয়ে আমাকে ডিভোর্স করাই দেয়। এরপরে আমার আর ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার অসুস্থ শরীর, হাত পা নাড়তে পারি না, এখানে পড়ে আসি। আর ওই একা ম্যাডামের সাথে আমি আর কোনো রকমের যোগাযোগ করলাম না। ম্যাডাম যেখানে মদর সেখানেই থাকুক, ম্যাডামের সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। আমি এভাবেই ইফতির সাথে পড়ে আসি, ইফতির বাসার মধ্যে। এইভাবে ইফতি আমার সেবা যত্ন করে। এরকম করতে 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 প্রায় টানা 3 মাস আমি ইফতির বাসায় থাকি, খাই, এবং এরপরে মোটামুটি আমার যে গোপন অঙ্গ কেটে ফেলা এটা মোটামুটি একটু সবল হয় বা ঠিক হয়, আমি একটু সুস্থ হই, ভালোভাবে হাঁটাচলা করতে পারি। অ্যান্ড এমন করতে করতে ইফতির সাথে ইফতির বাসায় থাকতে 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 ইফতির প্রতি আমার এক ধরনের মায়া হয়ে যায়, এবং ইফতিও আমার প্রতি অনেকটা মায়া জন্মে যায়। ইফতি সবার কাছে আমাকে ওর স্বামী পরিচয় দেয়, যে আমি ওর হাজব্যান্ড এই পরিচয় দেয়। তো এই পরিচয় দেওয়ার পর আমি তখন ইফতির বাসায় থাকতাম। এই বাসায় থাকতে থাকতে একটা সময় ইফতি আমারে বলে যে চল আমরা দুজনে বিয়ে করে ফেলি। আমি তখন বললাম যে ইফতি, আমি তোমার বিয়ে করে কী করতে পারবো, তুমি তো জানো যে আমার এই সমস্যা। আমাকে বলে সমস্যা নাই, একটা ভালো মানুষ সাথে থাকাও অনেক কিছু, তুমি যেমনই হও আমি কোনো কিছু মনে করবো না, আমি তোমার সাথে সারা জীবন থাকবো, এবং আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসবা। এই কথা বলার পরে দেন আমার তখন ইফতির সাথে বিয়ে হয়, এবং ইফতির সাথে বিয়ে হবার পরে আমি ইফতিকে নিয়ে ওই বাসার মধ্যেই থাকতাম, যে বাসায় আমি আর ইফতি ভাড়া থাকতাম। আমি কিন্তু কোনো কাজ করতাম না, বাসার মধ্যেই থাকতাম। বাসার থেকে মাঝে মাঝে বের হইতাম, বিভিন্ন লোকদের সাথে মিশতাম, বিভিন্ন লোকের সাথে কথাবার্তা বলতাম। এইভাবে ইফতির সাথে সংসার করতে করতে আমি কিন্তু কখনো বাবা হতে পারবো না। যারা আমার অপারেশন করেছে ওরা বলে দিয়েছে যে আমি কখনো বাবা হতে পারবো না। তো এমন করে সময়গুলো কাটতে কাটতে আস্তে আস্তে করে মানুষের মুখে মুখে শুনলাম যে ইফতি নাকি গার্মেন্টসের বিভিন্ন ছেলেদের সাথে খারাপ কাজ করে। এরকম অনেকে আমার কাছে বলতো যে ইফতি বিভিন্ন গার্মেন্টসের বিভিন্ন ছেলেদের সাথে খারাপ কাজ করে, অনৈতিক কাজ করে। এগুলো শুনতাম। শোনার পর আমার ভিতরে খুব কষ্ট লাগতো যে এই ধরনের কাজ ইফতি কেন করে। আমি অনেকবার লোকদেরকে জিজ্ঞেস করতাম, বা অনেকেই বলতো ইফতি এই ধরনের কাজ করে। তখন নিজের ভিতরে একটা রাগ, অভিমান খুব কাজ করলো যে ইফতি এই ধরনের কাজ কেন করবে। এবং এই বিষয় নিয়ে আমি যখন একদিন ওর সাথে কথা বলি, ও আমার সাথে প্রচুর মায়ের মুখে আচরণ করে, আমাকে মারার জন্য আসে, আমার সাথে এতটাই দুর্ব্যবহার করে বলার মতো না। আমারে বলে তুই তো নিজে 2 টাকা ইনকাম করার মরদ নাই, তুই তো নিজে 2 টাকা ইনকাম করতে পারিস না, এখন তুই আসছিস আমার ভুল ধরার জন্য, আসছিস, ছোট লোকের বাচ্চা। খুবভাবে আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এবং একটা পর্যায়ে ওর সাথে আমার মারামারি পর্যন্ত হয়ে যায়। তারপরেও আমি ওর বাসায় থেকে যাই। আমি কোনো কিছু বিশ্বাস কীভাবে আপনাকে বলবো ভাই, এই কথাটা বলতে মনে হয় আমার গলাটা শুকিয়ে যাচ্ছে, আমি এটা বলতে পারতেছি না, কিন্তু বাস্তবতার খাতিলে আমার এই কথাটা আজকে বলা লাগতেছে। আমি দীর্ঘদিন এই বাসার মধ্যে থাকি, হাজব্যান্ড ওয়াইফ পরিচয়ে। মানুষ আমাকে যতই বলতো আমি বিশ্বাস করতাম না, আমি ভাবতাম যে ইফতি আমাকে ভালোবাসে। একদিন রাতের বেলা ইফতি আমাকে বলে কালকে আমি তোমার এক জায়গায় নিয়ে যাব, তুমি কি যাবা? এমনি আমারে বলতেছে। আমি তখন বললাম যে কোথায় নিয়ে যাবা, কোন জায়গায় নিয়ে যাবা? ও বলে এক জায়গায় নিয়ে যাবো, যদি যাও তাহলে নিয়ে যাবো। আমি বললাম আমি যাবো, সমস্যা নেই। তা কোন জায়গায় আগে তো বলবা। বলে যেখানে নিয়ে যাবো সেখানে গেলে তোমাকে এই কাজটা করতে হবে একটা ছেলের সাথে। আমি বললাম ইফতি এটা তুমি কি বলো, আমি একটা ছেলে, ও একটা ছেলে, তা একটা ছেলে হয়ে আরেকটা ছেলের সাথে এই কাজ আমি কীভাবে করব? আমাকে বলে এটা তোমাকে করতে হবে, এটা তোমারে করতে হবে, আর এটা যদি না করো তুমি বড় বিপদে পড়বা। আমি ওদেরকে বলে ফেলছি তোমার কালকে আমি নিয়ে যাব। আমি বলি ইফতি সবাই আমাকে বলতো যে তুমি খারাপ কাজ করো, তুমি এটা করো, তুমি ওইটা করো, আমি এগুলো বিশ্বাস করতাম না। কিন্তু তুমি তো করো, আজকে তুমি আমি অসুস্থ একটা মানুষ, তুমি আমারে বলতেছো। তুমি তখন সুস্থ, তুমি তখন অসুস্থ না, তুমি তখন পরিপূর্ণ সুস্থ আছো, এটা করলে অনেক শান্তি পাবা, চলো। সকালবেলা আমাকে জোর করে ওইখানে নিয়ে গেল। আমি ভারী কোনো কাজ করতে পারি না, কোনো কাজও করতে পারি না। আমাকে জোর করে ওইখানে নিয়ে যাওয়ার পরে একজন ব্যবসায়িক, ও তো ওই ব্যবসায়িকের সাথে থাকলো, শেষ পর্যন্ত আমাকে ওই ব্যবসায়িকের সাথে রাখলো। আমি এরপর থেকে ও একটা গ্রুপ খোলে, গেঁয়াও যে ছেলেরা আছে, বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন ধরনের ছেলেরা থাকে, এই ধরনের কাজ সমকামিতা যেটাকে বলে,
এই ধরনের সমকামিতার একটা গ্রুপ খোলার পরে এই বিভিন্ন জায়গায় ও নিজেও যাইতো, আমাকেও নিয়ে যাইতো, নিজেও যাইতো, আমাকেও নিয়ে যাইতো। আজকে অনেকগুলা বৎসর স্টিল এখন পর্যন্ত আমি এই কাজের সাথে লিপ্ত আছি। আমাকে আজকে এই ছেলের কাছে, কালকে ওই ছেলের কাছে, ও নিজেও যায়, আমাকেও নিয়ে যায়। কিন্তু আমি জানি না আপনি বিশ্বাস করবেন কি না, এই কাজ করে আমার ওয়াইফ যে টাকা ইনকাম করে আমাকে দিয়ে ও আরও অনেক বেশি টাকা ইনকাম করে। একটা ছেলে ইফতির কাছে আসলে যে টাকা দেয় আমার কাছে আসলে আরও বেশি টাকা দিত। তো আমার কথাগুলো বলতে খুব লজ্জা লাগতেছে, খারাপ লাগতেছে। আজকে আমি এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি, আমি বিদেশে ছিলাম, আমার বিদেশের জীবনও নষ্ট হয়ে গেল। আমি সারা জীবন বিদেশ থেকে যত টাকা ইনকাম করলাম এই সব টাকা আমি নাদিয়ার বাবার দিলাম, নাদিয়ার বাবা সব টাকা মাইরা দিল। নাদিয়াকে আমাকে ডিভোর্স করাইয়া আমাকে নাদিয়ার অন্য কোথাও বিয়ে দিয়ে দিল। একা ম্যাডাম আমার জীবনের একটা পুরুষের সর্বশেষ সম্বলটুকুন কেড়ে নিল। এরপরে আমি সর্বোপরি হাত দিলাম ইফতির হাতে, কিন্তু ইফতি আমার সাথে এত বড় বেইমানি করলো। আজ আমি কোথায় যাব? মাঝে মাঝে মন চায় আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিই। এই পৃথিবীটা এত বেইমান কেন? এই পৃথিবীর মানুষগুলো এত প্রতারক কেন দুনিয়ার মানুষগুলো এক একটা কালফিট? বুকের কষ্ট আর সহ্য করতে পারি না, চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছিল। ওই মুহূর্তে একটা পর্যায়ে আমি আপনার এই গল্পগুলো পেলাম, এবং গল্পগুলো পাওয়ার পরে আমি আপনার গল্পগুলোর খুব বড় ভক্ত হয়ে যাই। আমি আপনার গল্পগুলো পড়ি এবং সেখান থেকে আমার মনে হলো যে আমি আপনাকে আমার কথাগুলো শেয়ার করি। কথাগুলো অনেক লজ্জাজনক, তারপরও আপনার সাথে শেয়ার করলাম। এরকম কথা আপনি প্রচার করবেন কিনা আমি জানি না, তবে আমি আপনাকে অনুরোধ করব যে বাস্তবতার জন্য হলেও আপনি এই কথাগুলো প্রচার করবেন। আপন ভাই, আপনি জানেন না যে বর্তমানে আমার বউ আমাকে দিয়ে ব্যবসা করায়, আমাকে বিভিন্ন ছেলের কাছে পাঠায় এবং বাসায় বিভিন্ন ছেলে নিয়ে আসে, ও নিজেও করে আমাকেও করায়। এমন এক জীবনে আজকে এসে দাঁড়িয়েছি, আমার কাছে মনে হয় আমি যদি নিঃশ্বাসটা নিতে পারি না। ভাই আমাকে বাসার মধ্যে আটকায়া পর্যন্ত রাখে, 19 থেকে 20 করলে ইফতি আমার গায়ে হাত পর্যন্ত তোলে। আমারে বলে তুই কেমন ভালো জানি না, তুই একা ম্যাডামের সাথে থাকস, তুই একা ম্যাডামের সাথে ভিডিও কলে এটা বলছিস ওটা করছিস, মানে একা ম্যাডামের সাথে ওর অলওয়েজ যোগাযোগ আছে। আমার কাছে মনে হয় এখনও যোগাযোগ আছে। আমি কিছু বললে আমারে বলে তোরা একা ম্যাডামের হাতে তুলে দিব, একা ম্যাডাম তোরে সামলাবে, আমি একা ম্যাডামের কাছে দিয়ে আসবো। আপন ভাই, এই জায়গায় দাঁড়িয়ে আমি কি করতে পারি? আমার এই দুনিয়াতে কেউ নাই যে আমাকে একটা ভালো বুদ্ধি দেবে, আমাকে একটা ভালো পরামর্শ দিবে, আমার পাশে এসে দাঁড়াবে। তাই আপনার কাছে শেষবারের মতো আপনার দুয়ারে আসলাম, যদি পারেন আমাকে একটা ভালো পরামর্শ দেন আমি এখন কি করতে পারি। আপনি ভালো থাকবেন। আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে সবার কাছে ক্ষমা চাচ্ছি এই গল্পটা এইভাবে বলার জন্য। আপন ভাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই মাহাতাবের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, মাহাতাব আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে গল্পটা বলে, এবং আমিও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে শুধুমাত্র বাস্তবতার খাতিলে আমার এই গল্পটা প্রচার করা, এবং আমাদের এই সমাজে এমনও মানুষ আছে, এমনও মানুষগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার মাহাতাবের গল্পটা প্রচার করা। এবং মাহাতাবের সাথে আমার যতটুকু কথা হয়েছে, মানুষটা প্রচুর কান্নাকাটি করতেছে। আমাকে বললো যে ভাই, আমার এই জীবনে আপন বলতে কেউ নাই। আমি সর্বোপরি আমার এই দুনিয়াতে যদি আপন কোনো স্থান থেকে থাকে, এটা হচ্ছে আমার নানা নানির কবর। আমি আদৌ ঠিক জানি না আমার বাবার ঠিকানা, আমার বাবার বাড়ি কই, ঘর কই, কোনো কিছু আমি জানি না। আমার পাসপোর্টে আমার বাবার যেই নাম দেওয়া, এই নামও কতটুকু সত্য আমি সেটাও জানি না। তো আপন ভাই, আমি আসলে আপনার কাছে আসছি, এবং আপনি খুবভাবেও কান্নাকাটি করে বলেছে ওর গল্পটা যাতে প্রচার করে আমাকে একটা আইডিয়া দেয়। আসলে আমি ওকে আইডিয়া কী দেবো আমার নিজের মাথায় আসতেছে না। ওরে আমি যতটুকু আমার সাথে ভিডিও কলেই কথা বলে ওকে দেখলাম, এমনি এতই শুকনা যে মনে হয় যেন একটা বাতাস আসলে ওপরে যাবে। এবং ও একজন রুগী, ওর মাথার মধ্যে কোনো চুল নাই, মাথার চুল একদম সব চুল পড়ে গেছে। এরকম একটা পুরুষের কাছে আরেকটা পুরুষ কীভাবে যায় আমি সেটা বুঝতে পারি না। ওকে দেখলেই না মানে কান্না চলে আসে যে এরকম একটা ছেলে। আল্লাহ মাফ করুক। আমার আসলে কিছু বলে না। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা এই মাহাতাবের জন্য কিছু যদি পারেন আপনারা একটু মাহাতাবের জন্য লিখবেন। আর এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আই রিপিট, আমি যাদের গল্প নিয়ে আমি তাদেরকে বরাবরের মতো বলে রাখি যে কখনোই আপনারা নিজের পরিচয় আমার ফ্রেন্ড ফলোয়ারদেরকে দিবেন না। এবং যদি কখনও আপনারা কেউ এসে দাবি করে যে আমি মাহাতাব, আপনারা যদি কেউ মাহাতাবের সাথে কোনো লেনদেন করেন, কোনো সাহায্য করেন বা সাহায্য করতে দেখান, অতি উৎসাহিত হয়ে যদি মাহাতাবকে কোনো কিছু করেন, তাহলে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আজও এটা সেই মাহাতাব কিনা আপনারা জানেন না। আমার সাথে যোগাযোগ করা ছাড়া কেউ মাহাতাবকে কোনো রকমের সাহায্য সহযোগিতা করবেন না। আর মাহাতাব কখনোই আপনাদের কাছ থেকে সাহায্য নেবে না, কারণ ও আমি যাদের গল্প প্রচার করি, আমি বারবার বলি আমি কখনোই আপনাদের কাছ থেকে যাদের আরও দুঃখী মানুষের গল্প প্রচার করছি কিন্তু কোনো টাকা পয়সা নেই।
এবং কোনোদিন নিবও না। শুধুমাত্র মাহাতাব তার কথাটা বলে হৃদয়টা ঠান্ডা করেছে এবং আপনাদের কাছে একটা পরামর্শ এসেছে, আপনি শুধু পরামর্শ দেবেন। অনুরোধ করব কেউ ব্যক্তিগতভাবে মাহাতাবের সাথে কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।